ফাইল শেয়ার করেছি, if you can see it please let me know। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আই এম অডিবল, রাইট? Yes, sir. ইয়েস স্যার। ওকে, স্যার তো আমরা আজকে আলাপ করব what I promise I must deliver, what I can't deliver I should not give you any word, huh? So if you find any inconsistency in my statement and my action, please feel free to discuss with me, হ্যাঁ? আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আমরা প্রত্যেকটা কনসেপ্টের এগেইনস্টে চেষ্টা করব ইম্পর্টেন্ট যে সমস্ত কনসেপ্ট গুলো আছে যেগুলো থেকে ইউজুয়ালি পরীক্ষায় কেস আসে, আমি যেন সবগুলো কেসের একটা একটা মডেল আপনাদের ফ্যামিলিয়ার করে দিই। বাকিটা আপনাদের বাসায় প্র্যাকটিস করে একটু ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, কারণ ক্লাসটা তো লিমিটেড, তাই না? তো আমার যেহেতু 9টা 10টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারই আপনাদেরকে কিছু না কিছু ওভারভিউ আমাকে দিতে হবে। সো ইটস বেটার আমি আপনাদের ফান্ডামেন্টালটা দেই, আপনারা যেন বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করেন এবং নিজেরা একটু সময় দেন। হ্যাঁ, সো কেস পড়ার বেসিক রুল হচ্ছে আগে রিকোয়ারমেন্টটা বোঝা। হ্যাঁ, বেসিক রুলটা কি? রিকোয়ারমেন্ট আগে রিকোয়ারমেন্টটা বোঝা, কারণ আপনার পরীক্ষার হলে আপনার টাইমটা লিমিটেড। সো আপনার যদি রিকোয়ারমেন্ট না বুঝে আপনি যদি কেস পড়েন, দেন ইফ ইউ নিড টু রিড ইট অ্যাগেইন, আপনার এটা প্রচুর সময় খাবে। সো আমি নর্মালি যে টেকনিকটা ফলো করতাম পরীক্ষার হলে, আমি আপনাদেরকে সেটা বলছি। আপনারা যদি পছন্দ হয় নিতে পারেন, পছন্দ না হইলে আপনাদের মতো করে আপনারা প্ল্যান করতে পারেন কোনো একটা জায়গায় টিউন করে। আমি নর্মালি যেটা করতাম সেটা হচ্ছে আমি প্রথমে রিকোয়ারমেন্টটা পড়তাম, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তো এইটা কোনো এক সালে আইসিবির পরীক্ষায় আসছে, ওইখান থেকেই নেয়া। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের একটা কেস। 1 নাম্বার রিকোয়ারমেন্টে আপনার নাম্বার দেখেন, প্রথম কোশ্চেনটায় মার্কস হচ্ছে 3, সেকেন্ড কোশ্চেনটায় নাম হচ্ছে 13, তাহলে 16, আর পরের কোশ্চেনটাতে নাম্বার হচ্ছে 4। সো এই টোটাল 20 মার্কসের একটা কোশ্চেন এটা। সো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 2 মিনিট 10 সেকেন্ড সময়। সো আমাকে এই কোশ্চেনটা অবশ্যই শেষ করতে হবে ধরেন 40 মিনিটস বা 45 মিনিটস এর ভিতরে, তাই না? জি স্যার। আদারওয়াইজ আমার অন্য কোথাও হয়তো আনটাচ থাকবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কোশ্চেনের ভিতরে এমন কিছু প্রশ্ন আসবে যেগুলো আপনার একদম বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকেই লিখতে হবে, এটার সাথে কেসের আসলে তেমন কোনো রিলেভেন্স নাই। এই ধরনের কিছু ছোট ছোট কোশ্চেন আসে, যেমন ধরেন দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, তাই না? সো দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ভিতরে আপনার লেখার জন্য ইউ ডোন্ট নিড টু রিড দিস কেস, তাই না? কারণ এটা কোনো একটা স্পেসিফিক কেস রেফারেন্সের ব্যাকগ্রাউন্ডে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ইম্পর্টেন্স লিখতে বলে নাই, এটা একটা জেনারিক কোশ্চেন যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ইম্পর্টেন্স কি। আমরা দেখব অ্যান্সারটা গুলি কিভাবে আসতে পারে। তো এই ধরনের কিছু কিছু কেসে আপনারা দেখবেন যে এই ধরনের জেনারিক কোশ্চেন আসে এবং সেই জেনারিক কোশ্চেন গুলো জেনারিক প্যাটার্নে আপনাকে লিখতে হবে, এটার সাথে কেসের ইনফরমেশনের কোনোই রিলেভেন্স নাই। সো ধরেন আমি যদি প্রথম 3 মার্কস অ্যান্সার করি, আমি 6 থেকে 7 মিনিট বা 8 মিনিটের ভিতরে আমি আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে আমি পয়েন্ট ফরম্যাটে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কিছু ইম্পর্টেন্স আমরা লিখে দিলাম। হ্যাঁ, বাট যদি কেসটা এরকম হয় কোশ্চেনটা যে কোনো একটা কোম্পানির রেফারেন্স ধরে বলে যে ওই কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ইম্পর্টেন্সটা কিরকম তুমি ব্যাখ্যা করো, সো টেকটিক্সটা এখানে খাটাতে হবে যে আপনার যে জেনারিক রাইট আপটা, হ্যাঁ, যে জেনারিক ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর অ্যান্সার যতটুকু আছে ততটুকুর ভিতরে সবচেয়ে বিউটিটা হচ্ছে ওই রিলেভেন্ট কোম্পানির নামটাকে শুধু ফিট করে দিয়ে কিছু অ্যালাইনমেন্ট করে দেয়া, ঠিক আছে?
এইটা হচ্ছে একটা টিউন বেস টেকনিক, যদি আপনি একদমই কোনো ইনফরমেশন আইডেন্টিফাই করতে না পারেন কেস থেকে, হ্যাঁ। তাহলে আমরা এই কোশ্চেনের পার্সপেক্টিভ যদি আমরা বলি, 1 নাম্বার কোশ্চেনটা লেখার জন্য আমার কেসের ইনফরমেশনের সাথে কোনো রিলেভেন্স নাই। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, নাম্বার 2 তে আমাকে বলেছেন an approach to preparation of strategic plan. স্ট্র্যাটেজিক প্ল্যানের একটা অ্যাপ্রোচ ফলো করে ফর AES এন্টারপ্রাইজ লিমিটেড, নিশ্চয়ই এখানে AES রিলেটেড কিছু ইনফরমেশন আছে। This section should cover planning process, analytical tools available to manager. Where possible, it should be related to AES Limited current position. তার মানে এখানে AES Limited রিলেটেড কিছু কেসের ইনফরমেশন দেয়া আছে। আপনাকে বলা হয়েছে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করে এই অ্যাপ্রোচের মাধ্যমে AES এন্টারপ্রাইজের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস ডেভেলপ করতে, হ্যাঁ। তো আমরা অ্যাপ্রোচ কয়টা জানি? 2টা অ্যাপ্রোচ জানি, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাপ্রোচ, রাইট? রাইট Yes, বা sir. প্ল্যানিং পার্সপেক্টিভ অ্যাপ্রোচ, যেটাই বলি। সো যখন কিছুই বলবে না, আপনি যে কোনোটাই নিতে পারেন। আমি ইউজুয়ালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর যেটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ পার্সপেক্টিভ, ওইটাই নরমালি আমি লিখি, হ্যাঁ। সো ওইভাবে আমি আপনাদেরকে ডিরেকশন দিব। তো তাহলে 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাকে যদি এই কোশ্চেনটা অ্যান্সার করতে হয়, তাহলে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের অ্যাপ্রোচ স্টার্ট হয় ধরেন ইন্টারনাল অ্যানালাইসিস, এক্সটার্নাল অ্যানালাইসিস, দুইটা মিলে কর্পোরেট অ্যাপ্রাইজাল, তারপরে মিশন ভিশন অবজেক্টিভ, তারপরে গ্যাপ অ্যানালাইসিস, তারপরে স্ট্র্যাটেজি চয়েস, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, দেন রিভিউ কন্ট্রোল, সার্কেলে ঘুরতে থাকবে, তাই না? Yes, sir. সো এই প্রতিটা স্টেপ আমাকে লিখতে হবে, কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না। যে স্টেপে এই কেসে যতটুকু রিলেভেন্ট ইনফরমেশন আছে, ওই স্টেপে ঠিক ওই AES লিমিটেড নামে ততটুকু ইনফরমেশন ফিড ইন করতে হবে। আমি বুঝাতে পারলাম? ইভেন যদি আপনি স্ট্যান্ডার্ড লেখেন, ধরেন ইন্টারনাল অ্যানালাইসিস, এক্সটার্নাল অ্যানালাইসিস এর তো কিছু স্ট্যান্ডার্ড কনসেপ্ট আছে, তাই না? আমি যদি সেই স্ট্যান্ডার্ড সেন্টেন্সটাও লিখি, তাহলে সেই সেন্টেন্সটা দ্য কোম্পানি না লিখে ওই জায়গায় লিখতে হবে দ্য AES এন্টারপ্রাইজ, দ্য AES এন্টারপ্রাইজ, দ্য AES এন্টারপ্রাইজ এন্ড দ্য AES এন্টারপ্রাইজ। স্যার প্রশ্ন পড়লে খাতা দেখলে যেন বুঝে যে আপনি রিকোয়ারমেন্টের সাথে মিল রেখেই অ্যান্সার করছেন। How productive you are in terms of collecting information from the case. Initially, you forget about this. Your job is to mention the company name, যেটা কোশ্চেনের ভিতরে আছে। আমি কি পরিষ্কার বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। রাইট। তাহলে আমার 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমার যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস আছে তার যতগুলো কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়েই কিছু না কিছু লিখতে হবে, রাইট? রাইট স্যার। আচ্ছা, এবার আমরা কি করব? ধরেন কেসটা তো অনেক বড়। আমি নরমালি যেটা করতাম সেটা হচ্ছে আমি একটা লুজ শিট নিয়ে নিতাম আগেই। তো লুজ শিট নিয়ে আমি কি করতাম? আমি কোশ্চেন এবং লুজ শিট দুইটাকে ইউজ করতাম প্যারালালি। ধরেন 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমার ধরেন কর্পোরেট অ্যাপ্রাইজাল, এটার 2টা লেগ আছে, মিশন ভিশন আছে, অবজেক্টিভ আছে, গ্যাপ আছে। এরকম পয়েন্টগুলো আমি লুজ শিটে একটা টেবুলার ফরম্যাট হোক কিংবা স্কেচ ফরম্যাট হোক লিখে কেস যখন পড়তাম, ওই রিলেটেড ইনফরমেশন আমি যদি কিছু পেতাম, আমি খুব শর্টে নাটশেলে একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড লিখতাম, যেন আমি অ্যান্সার লেখার সময় লুসিটা সামনে থাকলে আমি যেন বুঝতে পারি যে এই সেগমেন্ট রিলেটেড কেসে একটা ইনফরমেশন আছে, এবং ওই ওয়ার্ডের জায়গাটা আমি মার্কার বা কলম দিয়ে হাইলাইট করে এইটাতে একটা ডিনোটার ইউজ করে নিতাম, যে ধরেন এটা 3 নাম্বার স্টেপে রিলেটেড হবে, এটা 2 নাম্বার স্টেপে আসবে, এটা 1 নাম্বার স্টেপে আসবে, এটা 4 নাম্বার স্টেপে আসবে। তো তখন আমি যখন লেখা শুরু করতাম, আমি শুধু স্পেসিফিক ওই জায়গাটাতে দেখলেই আমি বুঝতাম, তাহলে আর বাকি লাইনগুলো আমার খুব বেশি একটা পড়া লাগতো না, বা আমি জানতাম বাকি লাইন আমার জন্য খুব বেশি একটা রিলেভেন্ট না। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এইরকম ধরেন
2 নাম্বার রিকোয়ারমেন্ট গেল, এরকম 1 আছে, আবার 3 আছে। যেমন 3 এ দেখেন, your view on the joint venture proposal from Ariston Limited. তার মানে এইখানে Ariston Limited রিলেটেড কোন একটা ইনফরমেশন আছে যেটা জয়েন্ট ভেঞ্চারে যেতে চায়, মেনশনিং কনফ্লিক্ট বিটুইন বিজনেস এথিক্স ইফ এনি। তার মানে আপনার একটা ভিউ চেয়েছে যে এইখানে নিশ্চয়ই এরিস্টন লিমিটেডের কোনো একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল আছে, সেই জয়েন্ট ভেঞ্চার প্রপোজালটার ভিতরে কোনো এথিক্যাল কনফ্লিক্ট আছে কিনা বিজনেস পয়েন্ট অফ ভিউতে, সেই জায়গার উপরে আপনাকে একটা কমেন্টস করতে বলেছে। তো আপনি ওই সেটির ভিতরে থার্ড রিকোয়ারমেন্ট লিখবেন, লিখে আপনি কেস যখন পড়বেন আপনি দেখবেন এথিক্যাল কোনো ম্যাটার পান কিনা, তাহলে আপনি খুব নাটশেলে 2 3টা 4টা ওয়ার্ডে আপনি লিখে রাখলেন, আর ওই লাইনটা আপনি হাইলাইট করে রাখলেন, তাহলে কেস লিখতে গেলে আপনি ওইটুকু রিলেভেন্ট ইনফরমেশন শুধু এক্সট্রাক্ট করবেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম আছে কিনা বলেন। স্যার আমার একটা কোশ্চেন আছে বলেন। স্যার। ওই যে 2 নম্বর কোশ্চেন যেটা, ওইখানে যে আমরা পয়েন্ট গুলো যখন আলোচনা করব, ওইখানে একটা পয়েন্ট ধরে নিলাম যে গ্যাপ অ্যানালাইসিস। হ্যাঁ, তো গ্যাপ জি, অ্যানালাইসিস কি আমি যখন লিখবো তখন হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস কি জিনিস প্রথমে এটা বর্ণনা করে তারপরে হচ্ছে যে কেস রিলেটেড লিখবো, নাকি পয়েন্ট গ্যাপ অ্যানালাইসিস দিয়ে একবারে ফিট করে দিবেন, একবারই। মানে যেমন ধরেন গ্যাপ অ্যানালাইসিস আপনি লিখছেন যে কারেন্টের সাথে অ্যাকচুয়ালের স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালের গ্যাপ আইডেন্টিফাই করে সেখানে স্ট্র্যাটেজি মেক করতে হবে, তাই না? জি। আপনি স্ট্রেট ওয়েতে এই সেন্টেন্সটা কি এইএস লিমিটেড এর পার্সপেক্টিভে নিয়ে যাবেন। আচ্ছা আর আচ্ছা। ওদের যদি আপনার এরকম কোনো গ্যাপ রিলেটেড ইনফরমেশন থাকে সেটা নিচে আপনি শুধু বলে দিবেন। আচ্ছা, মানে হচ্ছে যে প্রথমে আলাদা করে কোনো ইন্ট্রো দেওয়ার দরকার নেই। দরকার নেই, কোনো কিছু দরকার নেই। যখন আপনি কোনো ইনফরমেশন পাবেন না তখন শুধু জেনারিক লিখবেন। আমি দেখাবো আপনি কেসের ভিতরে আপনি 50% ইনফরমেশনও পাবেন না, আপনাকে জেনারিকই লিখতে হবে। এতটুকু পরিষ্কার? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? জোরে বলেন। নো আবার স্যার। ক্লাস থেকে গিয়ে বললেন না যে স্যার কেস তো বুঝি নাই। নো স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমি এবার কেসে যাচ্ছি, তারপরে আমি আজকে এটা নিয়ে আপনাদের একদম ডিটেল আন্ডারস্ট্যান্ডিং দিব, তারপরে আমি আপনাদের দিয়েই লেখাবো, বাসায় লিখবেন। আমি অ্যান্সারও দিয়ে দিব, বাট আগে দেখেন না আর কি। হ্যাঁ, তাহলে আমাদের কেসটা দেখেন, 1 2 3 4টা প্যারা, তাই না? মডেলটা তো মনে আছে আমি কি মডেলের কথা বলেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একবার পড়ছি, আর যদি আমি এনকারেজ ফিল করব, যদি কেউ একজন ভলান্টারিলি বলেন যে স্যার কেসটা আমি পড়তে চাই, তাহলে কেস স্যার কিভাবে আমি পড়তে পড়তে হয়? চাই। আমি পড়তে চাই, কি নাম? স্যার মৌসুমী খাতুন। মৌসুমী খাতুন। ইয়েস স্যার। আচ্ছা, মৌসুমী নামটা তো অনেক সুন্দর, আবার খাতুন আসলো কোত্থেকে? হাউএভার ইট ইজ স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার জব হচ্ছে আপনি ফার্স্ট প্যারা পড়বেন বা ফার্স্ট সেন্টেন্স পড়বেন। ফার্স্ট সেন্টেন্স পড়ে আপনি ফার্স্ট সেন্টেন্সের একটু ডিসকাস করবেন যে আপনি নিজে কি বুঝলেন। ক্লাসে অন্যান্য স্টুডেন্ট যারা আছেন তারা পার্টিসিপেট করবেন যদি মৌসুমীর ডিসকাশনে কোনো পয়েন্ট মিসিং যায়। হ্যাঁ, আমার জব হবে আপনাদের ডিসকাশনের উপরে আমি আপনাদেরকে বলবো যে এই ইনফরমেশনটুকু মডেলের সাথে আদৌ কোনো রিলেট করার মতো স্কোপ আছে, মডেলের সাথে রিলেট করার কোনো স্কোপ নাই, থাকলে কোন জায়গাটুকু করতে হবে। আমাদের স্ট্র্যাটেজি ক্লিয়ার? ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক মৌসুমী, ফ্লোর ইজ ইয়োর্স নাও। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার আই এম স্টাডিং। থ্যাংক ইউ সো মাচ স্যার। You are a newly qualified chartered accountant from ICAB, joined recently as planning manager to AES Enterprise Limited, an engineering firm based in Chittagong. Sir, আমি কি বাংলায় ট্রান্সলেট করব আর I can explain in English? করলেই ভালো, কারণ ক্লাসে ম্যাক্সিমামের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে আর কি। ওকে স্যার। স্যার এখানে যেটা বলছে যে সাপোজ আপনি একজন নতুন কোয়ালিফাই করা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আপনি AES এন্টারপ্রাইজ লিমিটেড ইঞ্জিনিয়ারিং বেসড কোম্পানি চিটাগাং এ যেটা অবস্থিত সেখানে আপনি জয়েন করেছেন। AES was acquired by Mr. Humayun Murshid some 30 years ago. যেটা অ্যাকোয়ার করেছে হুমায়ুন মোর্শেদ নামে একজন ব্যক্তি 30 বছর আগে। হুমায়ুন মোর্শেদ had a reputation for being a prudent businessman and this was a good bargain. The business has made steady profits though it has seemed to lost its way in the last few years.
So হুমায়ুন মোর্শেদ যে বলেন। বিজনেস, স্যার প্লিজ আপনি কন্টিনিউ করেন। বলেন তো, বলেন এবার। স্যার হুমায়ুন মোর্শেদ প্রুডেন্ট, অর্থাৎ সে তার বিজনেস কন্টিনিউ করছে খুব সুন্দরভাবে, বাট রিসেন্টলি দেখা যায় তার প্রফিট স্টেডিটা স্টার্ট হয়েছে এবং লাস্ট ইয়ার ধরে তিনি এটা সেম টু লস্ট ইটস ওয়ে, অর্থাৎ তার প্রফিটের ওয়েটা উনি লস করছে, এরকম কিছু একটা ফিল করছে আই থিংক স্যার। আচ্ছা, এই প্যারাতে অনেকগুলো ইনফরমেশন আছে কেস লেখার জন্য। সবসময় মনে রাখবেন কোন ইন্ডাস্ট্রির কেস এটা, কোন বিজনেস ইন্ডাস্ট্রির কেস, এটা মার্ক করাটা খুব জরুরি। কাজে আপনার সেন্টেন্সের ধরনগুলো যেন ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রি সেগমেন্টেড হয়। তাহলে এটা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি চিটাগাং। তার মানে আপনি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ করবেন। সো আপনি যখন কর্পোরেট অ্যাপ্রাইজাল করবেন, ইন্টারনাল অ্যানালাইসিস এন্ড এক্সটার্নাল অ্যানালাইসিস। সো ইন্টারনাল অ্যানালাইসিস তো আপনার নিজেদের ভিতরে, যেহেতু স্ট্রেংথ এবং উইকনেস তো কোম্পানির ইনসাইড, এবং অপরচুনিটি এন্ড থ্রেট হচ্ছে আউটসাইড থেকে আসবে। অপরচুনিটি এবং থ্রেট আসে ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে। কোত্থেকে আসে? ম্যাক্রো ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হয় পেস্টেল অ্যানালাইসিস দ্বারা। কি দ্বারা? Pestel পেস্টেল অ্যানালাইসিস। পেস্টেল অ্যানালাইসিস, পি ফর পলিটিক্যাল, ই ফর ইকোনমিক, এস সোশ্যাল, ফর সোশ্যাল, টি ফর টেকনোলজি, টেকনোলজিক্যাল, ই ফর ecological. ইকোলজিক্যাল, আর এল ফর লিগ্যাল। হ্যাঁ, ইয়েস সো এই পেস্টেল অ্যানালাইসিস দ্বারাই শুধু অ্যানালাইসিস করতে হবে অপরচুনিটি এন্ড থ্রেট। আর ইন্টারনাল অ্যানালাইসিসের জন্য আমরা বলেছি যে আপনার কোম্পানির স্ট্রেংথ কোথায় আর উইকনেসেস কোথায়, এটা কোম্পানির ভিতরে এক্সারসাইজ করে বের করতে হবে। সো এটা বোঝার জন্য 9Ms মডেল ক্যান হেল্প ইউ আউট, যে কোম্পানির স্ট্রেংথ উইকনেসেস এর জায়গাগুলো 9টা এম স্টাডি করলে পাওয়া যাবে আদার দেন প্যারামিটার। তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফে আমরা ইনফরমেশন পেলাম এটা একটা ইঞ্জিনিয়ারিং বেস ইন্ডাস্ট্রি। সো আপনি যখন ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট যখন কথা উঠবে, তখন উঠবে ইন্ডাস্ট্রি স্পেসিফিক। এনভায়রনমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক আর একটা হচ্ছে ম্যাক্রো। ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, মানে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি রিলেটেড ফোর্সেস কি আপনাকে ইম্প্যাক্ট করে। তো এরকম ফোর্সেস আছে ধরেন স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে 5টা। এটা অ্যানালাইসিস করতে হয় পোর্টার্সের 5 ফোর্সেস মডেল দ্বারা। কি দ্বারা? পোর্টার্সের সাপোর্টার্স 5 ফোর্সেস 5 ফোর্সেস মডেল দ্বারা। ওইখানে 5টা ফোর্সেস আছে, ওটা আমরা পরে আলাপ করব, আপনি আপাতত শুধু জেনে রাখেন। তো তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আমার একটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আপনাদের জন্য একটা টাস্ক থাকবে আমার, শুধু এখন পরীক্ষার জন্য নয়, যে কোনো কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রেশনের ক্ষেত্রে আপনারা ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন স্টাডি করে রাখবেন, তাহলে আপনার জন্য কেস লিখতে সুবিধা হবে। যেমন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, দেন ইউর টেক্সটাইল, দেন লেদার, দেন ট্রেডিং, রিটেইল, এই ধরনের ইন্ডাস্ট্রি যেগুলো থাকে না, কিছু বেসিক স্টাডি করে রাখবেন। নাম্বার দরকার নেই, বাট ইন্ডাস্ট্রির নলেজটা থাকলে আপনার লিখতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো এখান Yes, থেকে sir. আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুমায়ুন মোর্শেদের খুবই পুরনো বিজনেস, তাই না? এবং সে এটা নিজে তৈরি করেছে অনেক দিন আগে, তাই না? এবং এটা জন্ম একটা অ্যাকুইজিশন থেকে, এটা কিন্তু অর্গানিক্যালি ডেভেলপড কোম্পানি না। তার মানে এটা কোনো একটা অ্যাকুইজিশনের মাধ্যমে তৈরি হয়েছে, তাই না? Yes, sir. তো অ্যাকুইজিশন বিজনেসে কি ধরনের চ্যালেঞ্জ থাকে এটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং একটা গুড থিং হচ্ছে যে সে খুবই প্রুডেন্ট বিজনেসম্যান এবং ওই সেগমেন্টে তার খুব ভালো একটা রেপুটেশন আছে।
এবং উনি যে বিজনেসটা অ্যাকুইজিশন করেছেন এই অ্যাকুইজিশনের ডিলটাও খুবই ভালো ছিল, তাই না? Yes, sir. Profit steadily ছিল। এবং তার এটা প্রফিট ছিল, কিন্তু গত 2-1 বছর ধরে, কিছু বছর ধরে এটার ট্রেন্ড যা ছিল প্রফিটের, এটা হারাই গেছে, তাই না? তো এখানে Yes, sir. দেখেন 3 নাম্বার রিকোয়ারমেন্টে যে আপনাকে এথিক্স এর কথা বলা হয়েছিল, সেই এথিক্যাল বিজনেসের যে একটা অ্যাকুইজিশন প্রপোজাল ছিল, সেটা ছিল অ্যারিস্টনকে নিয়ে, তাই না? তাহলে নিশ্চয়ই এরকম কিছু একটা জিনিস আমরা পাবো যে অ্যারিস্টন এবং এইএস লিমিটেড এর হয়তো কোনো একটা রিলেশনশিপ তৈরি হবে, হ্যাঁ? সো সেটা যদি হয়, হুমায়ুন মুর্শিদের যেহেতু বাজারে অনেক গুডউইল এবং ওনার বিজনেস প্রফিটেবল, তো ওই 3 নাম্বার রিকোয়ারমেন্টে আপনাকে যেহেতু বিজনেস এথিক্যাল পার্ট বলেছে, তো এই পার্টটা আপনাকে ওইখানে রিলেট করতে নিয়ে যাইতে পারতে হবে, ঠিক আছে? Yes, sir. এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আপনার জন্য শুধু ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস বলতে গেলে তো ছোট্ট একটা ইন্ট্রোডাকশন বলতে হবে, তাই না? তো সেই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কোম্পানিটার জন্ম কি করে হয়েছে, এইটা আপনি রিলেট করতে পারেন, বাট দেয়ার ইজ নো রিলেশন উইথ দ্য স্টেডি প্রফিট অর এনিথিং সামথিং লাইক দিস, তাই না? আপনি যখন কনক্লুশন টানবেন তখন হয়তো এই সেগমেন্টে আপনি কিছু বলতে পারেন, এছাড়া এখান থেকে আপনার নেয়ার মতো তেমন কোনো ইনফরমেশন নাই, হ্যাঁ? ঠিক আছে? Yes, sir. এনি কোশ্চেন? তো স্যার ওকে, দেন আমরা যদি Well মৌসুমী understand, sir. পরের প্যারাতে যাই। Yes, sir. Humayun Morshed has handed over the business last year to his youngest son, Manjur Morshed, a mechanical engineer from Buet. হুমায়ুন মোর্শেদ তার ব্যবসাটা হস্তান্তর করেছে তার ছোট ছেলে মঞ্জুর মোর্শেদ, যিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট থেকে। Turnover of AES has rapidly grown last year, but profits have not grown in proportion. Humayun Morshed has invested a small amount in new plants and bought some second-hand machines as well. He did employ and kept some good people, and the farm has a reputation for top quality work. The works management is good, the administration side is well run, and the accounts are immaculate. Financially, the business is in good shape. It has always made a profit and the balance sheet is strong. It has substantial liquid assets, and there is no overdraft and AES on the freehold, so funds could be available for substantial investment. Oh, sorry, sir. আমি বাংলা বলতে ভুলে গেছি, স্যার। বলো এখন। স্যার, সারমর্মটা বলি, উনি ওনার ছেলেকে হ্যান্ডওভার করেছে তার সারমর্ম বলতে বিজনেসটা। বলে নাই, স্যার, আলোচনা করতে বলেছি। জি স্যার, ওইটাই বলছি। আপনার পর থেকে শুরু করছি স্যার। সে তার বিজনেসটা তার ছোট ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদকে হ্যান্ডওভার করেছে এবং বিজনেসটা র্যাপিডলি সরি বিগত বছর ধরে এটা প্রফিট গেইন করছে, বাট প্রপোর্শনেটলি বিজনেসের গ্রোথটা তেমন ছিল না। তখন হুমায়ুন মোর্শেদ একটা ইনভেস্টমেন্ট করেছে ফর প্ল্যান্টস, অর্থাৎ অ্যাসেটস ইনভেস্টমেন্ট করেছে এবং টার্নওভার যে আরে র্যাপিডলি গ্রোথ হইছে লাস্ট ইয়ার্স, বাট প্রফিট হ্যাজ নট গ্রোথ ইন পোর্শন, ওই পোর্শনে প্রফিট হয়নি। হ্যাঁ, গ্রোথটা অর্থাৎ প্রপোর্শনেটলি কম্পারেটিভলি কম ছিল। পরবর্তীতে হুমায়ুন মোর্শেদ স্টেপ নিয়েছে, উনি ইনভেস্টমেন্ট করেছে প্ল্যান্টে এবং কিছু সেকেন্ড হ্যান্ড মেশিনে এবং কিছু গুড পিপল অর্থাৎ এক্সপেরিয়েন্স স্কিল পিপল তার কোম্পানিতে অর্থাৎ ফার্মে আনলেন বা তাদের দ্বারা কোম্পানিটা রান করলো। তারপর ফিনান্সিয়ালি কোম্পানিটা একটা গুড পজিশনে গিয়েছে এবং প্রফিট এবং ব্যালেন্স শিটটা স্ট্রং হয়েছে। লিকুইডিটি অ্যাসেট প্লাস কোনো ওভারড্রাফট ছিল না, সো ফান্ড কুড বি অ্যাভেলেবল সাবস্ট। এখন স্যার তার লিকুইডিটির সবার পরিমাণ সামনে বা বই আছে? নো স্যার। স্যার, এই প্যারাগ্রাফ থেকে মডেলে ফিট করার মতো ইনফরমেশন কোথায় কোথায় আছে? সবাই বুঝতে পেরেছেন প্যারাটা? ইয়েস স্যার, কিছুটা। Yes, বলে sir. এখান থেকে আমি কি ইনফরমেশন নিতে পারবো কেসে লিখতে? তার নিউ ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনিশিয়াল স্টেজ যেটা ছিল, কোথায় যে নিব? তুমি এই অ্যাসেট লাইক
প্ল্যান্টস প্লাস মেশিনারিজে উনি ইনভেস্টমেন্ট করেছে, এবং আরেকটা হচ্ছে স্কিল পারসন বা এফিশিয়েন্ট পারসনদের বেটা ডিপ্লয় করেছে। এটা প্রথমত ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, কোথায় নিব মানে ইনফরমেশন তো বলছি, তাহলে ইন্টারনাল এটা নিয়ে রাখবো কোথায়? ইন্টারনাল বিষয়গুলো তো না হ্যাঁ, এটাই বোঝানোর চেষ্টা করছি। আমাকে লিখতে হবে মডেল, মডেলের কম্পোনেন্ট চোখের সামনে রাখতে হবে, ভিজুয়ালাইজেশনে থাকতে হবে। তাহলে আমার এখান থেকে ইনফরমেশন যদি আমি নিতে চাই, ইন্টারনাল অ্যানালাইসিস মানে স্ট্রেংথ এবং উইকনেস রিলেটেড অনেক ইনফরমেশন এখানে আছে। তাহলে ইন্টারনাল অ্যানালাইসিস এর যে পার্টটা হবে, এইখান থেকে অনেকগুলো ইনফরমেশন নেওয়া যেতে পারে। নাম্বার 1, যে থার্ড জেনারেশনে যে কোম্পানির ওনারশিপ ম্যানেজমেন্ট ট্রান্সফার হয়েছে, পজিটিভ দিক হচ্ছে হি ইজ অলসো অ্যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, সো দ্য অর্গানাইজেশন ইন দ্য রাইট হ্যান্ড, তাই না? Yes, sir. নাকি উইকনেসেস এর ভিতরে নেয়ার সুযোগ আছে, যে কোম্পানির প্রফিট রেভিনিউ প্রপোর্শনেটলি গ্রো করছে না, সো দেয়ার ইজ এ রুম ফর ইমপ্রুভমেন্ট। নাম্বার 2 হচ্ছে একটা বড় উইকনেস, যে কোম্পানি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন ইনভেস্ট করেছে স্মল অ্যামাউন্টের। হ্যাঁ, আরেকটা স্ট্রেংথ হচ্ছে যে কোম্পানিতে কিছু গুড পিপল আছে। আরেকটা স্ট্রেংথ হচ্ছে কোম্পানি টপ কোয়ালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, এটা মার্কেটে খুব ওয়েল রেপুটেশন আছে। আরেকটা স্ট্রেংথ হচ্ছে যে কোম্পানিতে খুব ভালো একটা ম্যানেজমেন্ট টিম আছে অর্গানাইজেশনকে রান করার। আরেকটা ভালো স্ট্রেংথ হচ্ছে যে অর্গানাইজেশন ফাইন্যান্সিয়ালি প্রচন্ড স্টেবল, কোনো ওভারড্রাফট নেই। রাইট? এবং জি স্যার। লিকুইডিটি অনেক স্ট্রং, কোনো ওভারড্রাফট নেই। সো ফান্ড কুড বি অ্যাভেলেবল ফর সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট। সো আপনি যখন স্ট্র্যাটেজি চয়েস করবেন, সো আপনার জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হতে পারে, সেকেন্ড হ্যান্ড তাই না? মেশিনে স্যার স্ট্রেংথ হবে স্যার, কোনটা? যে সেকেন্ড হ্যান্ড মেশিনে যে ইনভেস্ট করছে এটা। সেকেন্ড না, হ্যান্ড এটা মেশিন উইকনেস। উইকনেস। ওকে স্যার। যেহেতু এখানে একটা ইন্ডিকেশন দিচ্ছে সে একটা ইনভেস্টমেন্ট করেছে, ঠিক আছে, in new plans and bought some second hand machine as well, তাই না? সো এটা আমাদেরকে একটা উইকনেস পয়েন্টে রাখতে হবে, কেন সে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে সেকেন্ড হ্যান্ড মেশিনে গেল। কারণ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে টেকনোলজি অবসোলেন্সেস এর রিস্ক অনেক হাই। যে পেস্টেল অ্যানালাইসিস বললাম না এক্সটার্নাল অ্যানালাইসিসে, তো এইখান থেকে একটা পয়েন্ট আপনি এক্সটার্নাল অ্যানালাইসিসে কোরিলেট করতে পারেন ফর টেকনোলজিক্যাল অবসোলেন্সেস নিয়ে। আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. জি স্যার। মৌসুমী? Yes, sir. হ্যাঁ, গো নেক্সট। Almost half of the sales of AES are to one customer, a firm it has been supplying for 20 years. Another 5 customers account for most of the rest. Ariston Limited, a newly established engineering firm. স্টপ হিয়ার। আবার পড়েন লাইন দুইটা, এটুকু Almost, কিন্তু একটা প্যারা। হ্যাঁ, yes, sir. Almost half the sales of AES are to one customer. মানে একজন কাস্টমারের কাছে half sale. A ইজ ইট firm, গুড অর ব্যাড? sir, Bad, bad. sir. It's of Bad, course sir. bad, sir. Going concern ইন্ডাস্ট্রি trade করতে পারে। স্পেসিফিক অ্যানালাইসিস এর জন্য কোন মডেল বলেছিলাম? পোর্টারস Porters, five Four- forces. ফাইভ Five ফোর্সেস forces. মডেল। ওই মডেলের একটা ফোর্স হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, একটা ফোর্স হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, আরেকটা ফোর্স হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট, আরেকটা হচ্ছে রাইভেলরি অ্যামং এক্সিস্টিং কাস্টমার। কয়টা হলো? Sir, pasta. পাঁচটা হচ্ছে। এই পাঁচটা ফোর্সেস এর আপনি যে স্ট্রেংথ উইকনেসেস লিখবেন, স্ট্র্যাটেজি চয়েস লিখবেন, ওইখানে এই প্যারার যথেষ্ট রিলেশনশিপ করতে হবে আপনার। যে কোম্পানি একটা কাস্টমারের উপরে যদি
হাফ অফ দ্য সেলস ক্যাপাসিটি ডিপেন্ডেন্ট হয়, তাহলে বার্গেনিং পাওয়ার অফ Bargaining কাস্টমারের power. বেশি না কম? স্যার কম স্যার বেশি। কম স্যার। বেশি। বেশি। বেশি স্যার, বেশি। সে চাইলে আপনার প্রাইস কন্ট্রোলে নিতে পারে, আপনার কথা না শুনলে সে আপনার কেনা বন্ধ করে দিবে, কেনা বন্ধ করে দিলে আপনি গান, আপনি ডেড। কাস্টমারের জন্য Yes, বেশি। sir. Exactly. তো তার আপনাকে priority স্ট্র্যাটেজি বেশি। ডেভেলপ করতে হবে, how you can reduce the dependency on single customer, তাই না? You need to find alternative customers so that you can reduce the dependency on the single Yes, sir. customer to Yes, make sir. the organization sustainable in the long run, তাই না? Yes, sir. আচ্ছা, তারপরে কি বলছে? So Ariston Limited, a newly established no. engineering firm. ফার্স্ট লাইনের লাস্ট So পার্টটা কি বলছে? a firm, it has been supplying for 20 years. Next, another 5 customers account for most of the rest. So বাকি যে অংশটা রয়েছে, তো সেটা তার হচ্ছে মানে ও হাফ 5 জন সেলস কাস্টমার। হচ্ছে একজন কাস্টমার, এবং একটা ফার্ম তাকে 20 বছর ধরে সাপ্লাই দিচ্ছে, তাহলে সে কি? তার চয়েস করার সাপ্লায়ার। সুযোগ নেই স্যার। সাপ্লায়ার। তার একটাই সাপ্লায়ার। তার মানে সাপ্লায়ার ডিপেন্ডেন্সিও তার অনেক 5 ফোর্সেস এর মধ্যে পড়ছে বেশি। সাপ্লায়ার। বেশি, রাইট? এটাও ব্যাড। বার্গেনিং Supplier। পাওয়ার তার মানে কোম্পানি হাইলি এক্সপোজড, কারণ তার বার্গেনিং পাওয়ার খুবই কম, ইয়েস কম। তাই না? Yes, sir. মানে Yes, sir. একজনের উপরে Yes, sir. বেশি। এটাও বেশি। এবং Sir, আর মাত্র dependency বেশি। 5টা কাস্টমার আছে যারা বাকি অর্ধেক সেল করে। জি স্যার। এবার মৌসুমী যান, পরের প্যারাতে যান। Thank you, sir. Ariston Limited, a newly established engineering firm based in Chittagong, which own 2 Wait. major. Yes, sir. আমরা কিন্তু এখন আর এইএস এর গল্পে নাই, তো এখন Ariston Limited একটা আমরা নতুন নতুন ইঞ্জিনিয়ারিং জগতে ফার্মের। প্রবেশ করেছি এখন। Yes, sir. তো আপনাদের এইএস লিমিটেড রিলেটেড অ্যানসার লেখার জন্য আপাতত যা ইনফরমেশন পেয়েছেন এতটুকুই। এখন কিন্তু আমরা এরিস্টনে চলে গেছি। Yes, sir. তার মানে এরিস্টনের সাথে আমার লিংক আছে শুধুমাত্র কোথায়? Construction related. শুধুমাত্র 3 নাম্বার রিকোয়ারমেন্টে। Yes, sir. অনলি আমার রেলেভেন্স আছে কোথায়? 3 নাম্বার Requirements. রিকোয়ারমেন্টে, যেখানে মার্কস হলো মাত্র 3 না 4, সামথিং। রাইট? ইয়েস স্যার। Yes, sir. স্যার, এই প্যারাটা শুধুমাত্র 3 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। স্যার এখানে তো পরিষ্কার? কম্পিটিশন বেড়ে গেছে। পরিষ্কার তো এটা- নাকি? Yes, sir. তো আমরা এই প্যারা পড়বো শুধুমাত্র 3 নাম্বার রিকোয়ারমেন্ট অ্যানসার করার মাথায় নিয়ে। ইউর ভিউ অন দ্য জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল, একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল থাকবে ফ্রম এরিস্টন লিমিটেড মেনশনিং, জয়েন্ট ভেঞ্চার প্রপোজালের ভিতরে শুধু মেনশন করবেন কনফ্লিক্ট বিটুইন বিজনেস এন্ড এথিক্স ইফ এনি, এর বাইরে কোনো কিছু লেখার কথা বলা হয়নি। সো এই অ্যানসারটা ম্যাক্সিমাম হাফ পেজ হবে, তাই না? ইয়েস স্যার। Yes, তো sir. এইটুকু অ্যান্সার করার জন্য আমরা পড়ছি, আমরা শুধু খুঁজবো বিজনেস এবং এথিক্স রিলেটেড কি কি কনসার্ন অ্যালার্মিং আছে এখানে। মৌসুমী। Ariston Limited, a newly established engineering firm based in Chittagong, which owned 2 major construction projects recently, entrusted to have a joint venture agreements with AES to implement construction work of one of the recently awarded projects, as they don't have the capacity to complete both the project simultaneously. তারা একটা জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে স্যার AES এর সাথে, কারণ তাদের সেই ক্যাপাসিটি নেই যে 2টা প্রজেক্ট একসঙ্গে কন্টিনিউ করবে। সো এখানে স্যার জয়েন্ট ভেঞ্চারের বিষয়টা আসছে। বলতে থাকো। Okay, sir. Manjur Morshed asked Javed Akhtar, engineering manager, to explore the opportunity as AES has some excess capacity and Ariston indicated a good profit margin. Javed Akhtar's report on the joint venture with Ariston was positive, although he has mentioned his concern on quality compliance of Ariston. Manjur Morshed reviewed latest accounts of Ariston and was impressed with high profit margin of Ariston. স্যার আমি কি শেষ করবো? আমার উপর
কোথায় আচ্ছা। শেষ করবা? মানে একটা প্যারা শেষ করেছি স্যার, লাস্ট পার্টটা বাকি আছে। তো তোমার জব তো শুধু রিডিং পড়া না। জি স্যার, অফকোর্স স্যার। এইএস এর সাথে অ্যারিস্টন একটা জয়েন্ট ভেঞ্চারে গিয়েছে, দুইটা প্রজেক্ট যায় নাই, যাবে, যাবে স্যার। তো প্রপোজাল ওখানে আসছে, হ্যাঁ অ্যাপ্রাইজাল চলছে স্যার, এই মুহূর্তে রাইট। তাদের একটা অ্যাপ্রাইজাল চলছে ক্যাপাসিটি নিয়ে এবং কোয়ালিটি কমপ্লায়েন্স নিয়ে। হুম, শেষ। স্যার ফুললি একটা অ্যানালাইসিস চলতেছে এবং তারা প্রফিট অ্যান্ড লস প্লাস আদার্স বাজেটিং ও বলতে পারি যে হ্যাঁ, এটা বেটা প্রফিটেবিলিটি এখানে অ্যানালাইসিস। অনেকগুলো সেনসিটিভ ইনফরমেশন আছে। নাম্বার 1, স্যার অ্যারিস্টন লিমিটেডও একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তারা নতুন 2টা প্রজেক্ট বিডিং এ ওন করেছে, কিন্তু তাদের ক্যাপাসিটি নাই যে তারা 2টা প্রজেক্টই প্যারালালি চালাতে পারবে, তাই না? তাদের এই ক্যাপাসিটি নাই, যার জন্য তারা জয়েন্ট যার ভেঞ্চার জন্য তারা এইএস লিমিটেড কে অ্যাপ্রোচ করেছে যে তোমাদের সাথে আমরা একটা জেবি করতে চাই, কারণ এইএস এর কিছু অ্যাক্সেস ক্যাপাসিটি আছে। আছে। ঠিক আছে, তো যেহেতু অ্যাক্সেস ক্যাপাসিটি আছে, এই ইনফরমেশনটা আমাদেরকে হেল্প করবে 2 নাম্বার রিকোয়ারমেন্ট লিখতেও, যে অ্যাক্সেস ক্যাপাসিটি একটা ইনফরমেশন এইটুকু। অ্যারিস্টন কিন্তু খুব ভালো প্রফিট করে, এইএস থেকেও ভালো প্রফিট করে। এটা একটা চিন্তার বিষয়, দুজন একই ইন্ডাস্ট্রিতে আছে, তাই না? জি স্যার। Javed Akhtar report on the joint venture with Ariston was positive. Javed Akhtar AES এর যিনি ম্যানেজার, উনি অ্যাসেসমেন্ট করে বলেছেন তারা কন্ট্রাক্টটায় জিবিতে যেতে পারেন। বাট সে মেনশন করেছে যে এরিস্টনের কাজের কোয়ালিটি নিয়ে তার কনসার্ন আছে। আছে। তার মানে বিজনেস ইস্যু পেয়ে গেছে, এথিক্যাল ইস্যু পেয়ে গেছেন, কারণ এইএস এর মঞ্জুর মোর্শেদ রেপুটেশন খুবই হাই ডিউ টু দেয়ার টপ কোয়ালিটি অফ ওয়ার্ক, তাই না? Yes, ইয়েস sir. স্যার। ইয়েস স্যার। কিন্তু এরিস্টন হলো পুরোটাই উল্টা, যে তাদের কাজের কোয়ালিটি তারা কম্প্রোমাইজ করে, তার মানে তাদের প্রফিট বাড়ার এটা একটা বড় কারণ হইতে পারে। তো দুইজন বিজনেসম্যানের এথিক্স কমপ্লিটলি অপোনেন্ট। একজন টপ কোয়ালিটি ওয়ার্ক কি প্রিডোমিনেটিং ফ্যাক্টর তার জন্য, প্রফিট না। আরেকজনের জন্য প্রফিট ইম্পর্টেন্ট, কোয়ালিটি নিয়ে সে ততটা কনসার্ন না। না। কিন্তু অ্যারিস্টন লিমিটেড আপনার প্রমিস করেছে যে তাদের এই প্রজেক্টে ইএস ভালো প্রফিট করতে পারবে। এখন আমি 2 নাম্বার রিকোয়ারমেন্টে না গেলাম, জি। আমি আপনারা মনে হয় বুঝতে পেরেছেন এখন প্যারা কিভাবে পড়তে হয়, তাই না? তো আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি 3 নাম্বার রিকোয়ারমেন্টের কনক্লুশন কি হওয়া উচিত? জেবি হওয়া উচিত না, কোনটা? নো স্যার। Sir, হওয়া উচিত না হওয়া স্যার। উচিত না স্যার। জেবি হওয়া উচিত, এই পক্ষে কে কে আছেন? হ্যাঁ বলেন। কেউ নাই? Yes, sir. আমি আছি স্যার। Yes, জোরে সবাই আমি একসাথে আছি। বলেন, হ্যাঁ আছেন কে কে? আমি আছি সাজ্জাদ স্বাধীন। আমরা আছি। ইয়েস স্যার, জেবি। জেবি হতে পারে অ্যারিস্টন under some circumstances, স্যার। মানে কিছু অ্যারিস্টন আর এইএস এর জেবি হওয়া উচিত না, এই পক্ষে কে কে আছেন? হ্যাঁ বলেন। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। তাহলে জেবি হওয়া উচিত না। আজও যুক্ত হয়েছে। তাহলে এটাই তো অ্যান্সার নাকি? না স্যার, অবশ্যই এখানে স্ট্র্যাটেজিক কনক্লুশন আসতে হবে আমাদের। মৌসুমী ইয়েস স্যার। কি? স্যার যেহেতু ওদের ক্যাপাসিটি আছে, তো সেক্ষেত্রে সেটা যদি ইউটিলাইজ করা যায়, কম্পারেটিভলি দেখা যাচ্ছে অ্যারিস্টনের তুলনায় মঞ্জুর মোর্শেদের কোম্পানিতে ক্যাপাসিটিটা বেশি আছে এবং প্রোডাকশনটা হায়ার হবে। সো আমার মনে হয় অন এগ্রিমেন্ট বেসিস
এটা করা যায়। স্যার আমি বলবো আর যেহেতু হুম স্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে হচ্ছে গিয়ে স্যার মেইন কনসার্ন যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে স্যার লাউড quality of- প্লিজ লাউড স্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে স্যার যেটা আর কি মেইন কনসার্ন থাকে সেটা হচ্ছে গিয়ে স্যার কোয়ালিটি অফ ওয়ার্ক। ভাই এখন আরেকটু স্যার জোরে বলেন, পাওয়ার- শোনা যাচ্ছে না। এখন স্যার এইএস যেটা আছে এইএসটা স্যার টার্নওভার খুব ভালো কিন্তু তার প্রফিট মার্জিন কম, কারণ স্যার ওরা মানে টপ কোয়ালিটি ওয়ার্কের জন্য তারা এক্সপেন্ডিচার্সটা বেশি করে স্যার, এবং ওটার জন্য তারা মানে প্রফিটকে কম্প্রোমাইজ কোয়ালিটির জন্য স্যার তারা প্রফিটকে কাট আউট করতে তারা রাজি আছে। বাট স্যার অন্য ক্ষেত্রে স্যার অ্যারিস্টনের কথা যদি আমরা বলি, অ্যারিস্টন স্যার তাদের নিজের প্রফিট মার্জিনটা বাড়ানোর জন্য স্যার মানে লো কোয়ালিটির কাজ করে থাকে। এখন স্যার অ্যারিস্টন বলতেছে যে এইএস তোমরা আসলে আমরা তোমাকে একটা ভালো প্রফিট মার্জিন দেব। তাহলে স্যার এখানে দেখা যাচ্ছে যে এইএস স্যার যেই প্রজেক্টটা করবে এখানে স্যার ওকে কিছু কস্ট কাটিং করাবে বা তার কোয়ালিটি হ্যাম্পার করতে হবে ভালো প্রফিট মার্জিনের জন্য। এবং স্যার এটা এইএস এর মার্কেট রেপুটেশনটাও একটা মানে ব্যাড এফেক্ট করবে। তো বেটা স্যার আমি বলবো বলেন। yes, স্যার জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে যে যে আসলে আমরা একসাথে ব্যবসা করি। এখন কথা হচ্ছে এখানে যেটা হয়েছে যে একজনের কাছে হচ্ছে যে স্যার কাস্টমার নাই, আরেকজনের কাছে কাস্টমার আছে, আবার একজনের কাছে প্রোডাক্ট নাই, আরেকজনের কাছে প্রোডাক্ট আছে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে দুইজন যদি জেবি করে তাহলে একজনের কাছে হচ্ছে যে কাস্টমার বেস ভালো, ওর কাস্টমার বেস গুলোর কাছে ওর প্রোডাক্ট যেহেতু খারাপ আমার প্রোডাক্ট গুলো আমি বিক্রি করতে পারবো। তো এই ক্ষেত্রে দুইজনে মিলে একটা লাভবান প্রফিটেবল। আচ্ছা আমি একটা ফানি এক্সাম্পল দিই ক্লাসে, হ্যাঁ এই তোমার নাম কি এখন যে কথা বললা? স্যার সালাউদ্দিন। সালাউদ্দিন, কোন ফাদ? ভাই আপনার নামটা একটু লিখবেন, প্রত্যেক ক্লাস টিচাররা আপনার এই রোল নাম্বার শুনে দেখায়। স্যার আমি চিরং আর রয়েছে আছি স্যার। চিটং আরারিচ। আচ্ছা ধরো তোমার আমি বললাম যে একজনকে প্রপোজ করতে হবে, হ্যাঁ ধরো আমি তোমাকে বললাম, তুমিও রাজি হলে, স্যার যেহেতু বলছে আচ্ছা ঠিক আছে যাই, কি কি কনসিডারেশনে আসবে তোমার? স্যার স্যার বুঝিনি, একটু আরেকবার বলবেন? নাই। কোশ্চেন বুঝে নাই, তোমার একজনকে প্রপোজ করতে হবে, জি স্যার। তুমি কি কি কনসিডারেশন করবা? ধরো আমি বললাম তোমাকে, তুমি ধরলা স্যার যেহেতু বলছে আচ্ছা ঠিক আছে আমি যাই, কি কি কনসিডারেশনে রাখবে? স্যার এটা সাবজেক্ট ম্যাটারের উপর ডিপেন্ড করবে যে আমি কোন সাবজেক্ট ম্যাটারের উপর বেস করে প্রপোজটা করতেছি, বা এটা হচ্ছে যে আমার রিকোয়ারমেন্ট গুলো সে মানবে কিনা, বা সে মানলে সেটা আমার জন্য উপকার হবে কিনা, তার আর পার্সপেক্টিভটাও দেখতে হবে। তারপর হচ্ছে এটা আর নিয়ে ফিডব্যাক কি হইতে পারে সেটাও আমাকে দেখতে হবে। এবং হচ্ছে যে সেটার উপর বেস করে, যেহেতু এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি হয় তাহলে অবশ্যই আমার দিকটা লাভবান রেখে আমাকে হচ্ছে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চিন্তা করে তারপর হচ্ছে তাকে প্রপোজ দিয়ে বাকিটা হচ্ছে জাগাইতে হবে। এটাই আমি করবো স্যার। প্রপোজের ভিতরে বিজনেস আসলো কেমনে? এটাও আমার কোশ্চেন ছিল স্যার। স্যার প্রপোজ জি স্যার, এটাই কোশ্চেন। স্যার এটাই বললাম যে মানে সাবজেক্ট ম্যাটার মানে কি, এটা কোন সাবজেক্ট ম্যাটার উপর বেস করে তুমি প্রপোজ তো করবো। লাইনেই ছিলা, মাঝখানে শেষের দিকে গিয়ে বেলাইনে চলে গেছো। সব জায়গায় স্যার বিজনেস, স্যার আপনি বলেন। সব দিকেই বিজনেস, তো একটা বিশাল বিপদ। আমি জিজ্ঞেস করছি প্রপোজ, বলা ঠিকই শুরু করলা, তার ফিডব্যাক নিব, আমার ফিডব্যাক নিব, মিলাবো, তারপরে চলে গেল ব্যবসায়। আমি খুব কষ্ট পাইলাম বিষয়টাতে। তার অ্যাসেট থেকে লাইবিলিটি বানায় ফেলছে। কিন্তু তোমার স্টার্টিংটা ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক, আমি এটাই জানতে চাচ্ছিলাম। ক্লাসে একটু ফানি এক্সাম্পল দেই কারণ অনলাইনে ক্লাস, তারপরে আবার কেস বেস কোশ্চেন, তো মনোটোনাস ভাব চলে আসে, সেজন্য টু কিপ ইউ লাইভলি। দেখো তোমার স্টার্টিংটা ওয়াজ ভেরি গুড, তোমার এখানে একটা ডিজায়ার আছে, তোমার এখানে একটা এক্সপেকটেশনস আছে, এবং তোমার একটা এফোর্ট আছে টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার সাইড এজ ওয়েল। তোমার ভিতরে একটা রিকনসাইলিং টেন্ডেন্সি আছে যে আমি কি চাই উনি কি চায়, দুটা রিকনসাইল করে নিশ্চয়ই একটা জায়গায় আমরা আসবো, তাই না? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এটাই তো প্রপোজালে হওয়া উচিত, তাই না? জি স্যার। তো সিমিলার কনটেক্সট যদি আমি তোমাকে বলি বিজনেসের ক্ষেত্রে,
এই ধরনের কোশ্চেন যখন অ্যান্সার করবেন আপনারা কখনোই এক্সাক্ট কিছু বলবেন না, ইয়েস অর নো। আমি ইউজুয়ালি ডিসকারেজ করি এই ধরনের ওয়ার্ড লেখার ক্ষেত্রে, যদি একদমই স্পেসিফিক আপনাকে বাউন্ড না করে। তাহলে এই 3 নাম্বার রিকোয়ারমেন্টটার চ্যালেঞ্জ হচ্ছে যে AES লিমিটেড এর টপ কোয়ালিটি ওয়ার্কের রেপুটেশন আছে মার্কেটে, যদিও তাদের প্রফিট কম। অ্যারিস্টন লিমিটেড এর কোয়ালিটি রিলেটেড কনসার্ন আছে বাজারে, তাদের প্রফিট পার্সেন্টেজ বেশি। তো আপনাদের এক গ্রুপের মতামত প্রপোজাল অ্যাকসেপ্টেড, এক গ্রুপের মতামত প্রপোজাল নট অ্যাকসেপ্টেড, তাই না? বাট আমার প্রপোজাল হচ্ছে যে প্রপোজাল অ্যাকসেপ্টেড উইথ সার্টেন কন্ডিশনস। ইয়েস স্যার, এটাই উত্তর। কারণ আমার কাছে একটা প্রপোজাল চেয়েছে, আমার কাছে কিন্তু কোনো সিদ্ধান্ত চাই নাই। বলছে ইউর ভিউ, তাহলে আমার ভিউ আমি যদি কোনো লজিক দিয়ে দিতে পারি তাহলে সেটাই একুরেট অ্যান্সার। Yes, এখন sir. ধরেন আমার ভিউ আর মৌসুমীর ভিউ দুইটা পুরাই উল্টা, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দুইজনেরটা উল্টা হওয়ার কারণে একজন নাম্বার পাবো একজন পাবো না, বিষয়টা কিন্তু এরকম না। না স্যার, এরকম কারণ হবে না। যেহেতু আমার ভিউ চেয়েছে, আমি আমার ভিউ যদি লজিক দিয়ে ডিফেন্ড করতে পারি তাহলে আমি মার্কস পাবো। মৌসুমী যদি তার ভিউ তার লজিক দিয়ে ডিফেন্ড করতে পারে সেও মার্কস পাবে। এখানে তো আমার ভিউ জানতে চেয়েছে, তাই না? ইয়েস স্যার। এখানে বলেনি যে অ্যানসার এটা প্রপোজালে যাবে কি যাবে না, তুমি ইয়েস নো বলো। সো এই ধরনের কোশ্চেন ইউজুয়ালি টেকনিক্যালি অ্যানসার করবেন। আপসাইড এবং ডাউনসাইড এটা তো বুঝেন। Yes, sir. আপসাইড হচ্ছে কোন প্রপোজালের গুড পার্ট, ডাউনসাইড হচ্ছে কোন প্রপোজালের রিস্কি। রিস্কি পার্ট। সো দুইটা জায়গা বলে আপনি একটা পজিশনিং ডিরাইভ করবেন, তখন আপনার অ্যানসারের একটা কমপ্লিটনেস আসবে। সো এইখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে বলে আসলেন যে ধরেন এখানে প্রপোজালের ভিতরে বিজনেস এবং এথিক্যাল ইস্যু এক্সিস্ট, যেহেতু AES Limited is very much concerned about the quality of product. They have good reputation in the market due to this. So they will have to remain very careful during the consideration of the Ariston proposal. যেহেতু তাদের কোয়ালিটি কনসার্ন আছে বাজারে। সো যদি কোয়ালিটি প্যারামিটার ক্লজ গ্যারান্টি এনশিওর করে অ্যারিস্টন যদি কোনো জেবিতে আসতে চায়, AES may consider to accept the proposal as they have excess capacity in their hand, which will eventually help them to improve their profit line and utilizing their capacity. But AES should remain careful about the quality of work so that their reputation is not being impaired for any reason due to this. তাহলে আমি হাও বললাম না, আমি নাও এক্সপ্লেনেশন স্যার। বললাম, আমি রিজনটা ব্যাখ্যা করলাম, কারণ এইখানে তো এর বাইরে আমাকে তারা আর কোনো ইনফরমেশন দেয়নি। দেয় দেয়নি। নাই স্যার। এই নাই। সো এইরকম একটা 5-6 লাইনের অ্যান্সার লিখে দিলেই 3 নাম্বার অ্যান্সারটা ফ্যান্টাস্টিক। হ্যাঁ, Yes, sir. আচ্ছা মৌসুমী। After analyzing last few years' performance of AES, Manjur Morshed realized the company should focus on new customers and large projects in order to increase its profit margin to a reasonable level. He decided to start devising the plan to prepare AES Limited for the future. এক নাম্বার রিকোয়ারমেন্ট বা 2 নাম্বার রিকোয়ারমেন্টে চলে গেছি আমরা আবার এটাতে, তাই না? ওই যে আমরা উপরে আলাপ করে আসছি, একটা কাস্টমার, তাই না, যে একটা লার্জ প্রজেক্ট নেয়া যেন প্রফিট মার্জিন স্যার ইমপ্রুভ আগের করে। পজিশনটা স্যার চেঞ্জ করে মানে অপোজিশনে যাচ্ছে, কাস্টমার্স এরিয়াটা বাড়াবে এবং হ্যাঁ, এটা প্রজেক্ট হলো প্লাস। স্ট্র্যাটেজি বলেছে, স্ট্র্যাটেজি বলেছে। তো দেখেন আমি কথা বলি এবার মৌসুমী একটু। হ্যাঁ, প্লিজ স্যার। এই যে এত একটা কেস, এক পেজের রাইট আপ, 3টা রিকোয়ারমেন্ট, এখন যদি আমি 2 নাম্বারের মডেল লিখতে চাই
আমার এখানে স্টেপ আছে মিনিমাম 6 থেকে 7টা, তাই না? জি স্যার। কোত্থেকে লিখবো বলেন? কি ইনফরমেশন আছে এখানে আর? টেনশন জাগে না মাথায় যে জি স্যার। কেস লিখবো, ইনফরমেশন নাই, তাই না? জি সেই কারণে আমি গত ক্লাসে বলেছিলাম কিছু প্রি ডিটারমাইন্ড রাইট আপ রেডি করে রাখতে হবে এই ধরনের অ্যাবনরমালিটিকে ফেস করার জন্য, হ্যাঁ? কারণ কোশ্চেন তো আমাকে লিখতে হবে। সো প্রত্যেকটা মডেলের একটা করে স্ট্যান্ডার্ড রাইট আপ লিখে রাখবেন, ওইটার ভিতরে খালি কোম্পানির ইনফরমেশন ফিড ইন করে দিবেন। এটা হলো চোরাই বুদ্ধি বলে, আমি নর্মালি এটা করতাম প্রচুর। সাথে টিচারেরও বুঝার কোনো উপায় নাই যে আমি এই কাজটাই করেছি, কারণ কেসে তো কোনো ইনফরমেশনই নাই, তাই না? জি স্যার। সো বলবেন কি? প্রত্যেকটা কেসের, প্রত্যেকটা মডেলের, প্রত্যেকটা স্টেপের জেনারিক একটা রাইট আপ লিখবেন, লিখেটা একদম পুরো মাথার ভিতরে নিয়ে নিবেন। তাহলে পরীক্ষার হলে দেখবেন আপনার কেস লেখার সেন্টেন্স স্ট্রাকচারই অন্যরকম হবে, যেটা অন্যান্যদের থেকে আলাদা দেখতে পাবেন। কারণ ওইখানে গিয়ে আপনি তো মিলাবেন কোত্থেকে, আপনাকে কোনো কিছু বুঝাইতে হচ্ছে না, আপনি জাস্ট ওইটার সাথে কোম্পানি ইনফরমেশন নেমটা খালি ফিট করে দিবেন, কারণ এছাড়া তো আর কেসে কোনো ইনফরমেশন নাই, তাই না? জি স্যার। তো এতটুকু তো আপনাদের পরিষ্কার নাকি? স্যার ওইটা একটু এক্সাম্পল দিয়ে বলবেন, কিছুক্ষণ আগে যেটা বলছেন একটু মানে আরেকটু এই যে যাচ্ছি আমি, মানে আমি এতক্ষণ যা বলেছি, আমরা যা পড়েছি, আমরা যা বুঝেছি, এইটুক তো ক্লিয়ার আমাদের সবার কাছে। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের একটা প্যারা কিভাবে পড়তে হয় আমরা একটু বুঝলাম। আমরা আরো অনেক কেস করব, আমরা আরো ম্যাচিউরড হব, টেনশনের কোনো রিজন নাই। আমরা একটা প্যারা কিভাবে পড়তে হয় সেটা আমরা একটু দেখলাম, এবং ওই প্যারার কোনো ইনফরমেশন কেসের সাথে কিভাবে রিলেট করতে হবে সেটা আমরা একটু শিখলাম। কেস থেকে ইনফরমেশন কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, অ্যাসিমিলেট করতে হয়, অ্যাসিমিলেটিং ইনফরমেশন যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেটা আমরা শিখলাম। আমরা শিখলাম যে একটা থটকে কিভাবে স্ট্রাকচার করতে হয় কিছুটা, তাই না? ইয়েস স্যার। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনি কাউকে কোনো কিছু কমিউনিকেট করবেন, হ্যাঁ, বা কাউকে কোনো একটা কিছু বলবেন, বাট আপনি খুবই স্কিয়ার্ড যে সে কিভাবে নিবে বিষয়টা। আপনার বলার ধরনের স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করতেছে যে আদার সাইড ইনফরমেশনটাকে কিভাবে পারসিভ করবে, তাই না? দেখবেন কেউ হাসতে হাসতে দুষ্টামি করতে করতে কাজ করায় ফেলে কাউকে দিয়ে, বা কিছু একটা বলার ছিল বলে ফেলছে। আর কেউ আছে ধরেন হাত তো কসলাইতেই আছে দাঁড়ায় দাঁড়ায়, বুঝেন নাই? সো সে আবার চলেও আসে। তো স্ট্রাকচারিং থট, structuring idea, how you will express your idea, এই মেকানিজমটা is a true beauty for any person. So এই কাজটা যে যত ভালো করতে পারবেন তার কনসেপ্ট তত বেশি ভিজিবল হবে লেখায়। যেমনটা এরকম যে আপনি যখন একটা প্যারা লিখবেন, আপনি প্রথমে সিনারিওটা ভিজুয়ালাইজ করবেন যে আমি এই প্যারাতে এতটুকু লিখবো এবং আমার পিকচারটা এরকম হবে, আমার গল্পটা এরকম হবে। আপনি ঠিক অতটুকু গল্প দিয়েই ওই প্যারাটা শেষ করবেন, যেন ওই প্যারা একটা মেসেজ ক্যারি করে এবং স্পেসিফিক মডেলের কোনো একটা সেগমেন্ট কভার করে। তাহলে আপনার খাতা দেখে স্যার মজা পাবে। তো এই থট স্ট্রাকচারিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন প্যারাকে কতটুকু কনসেপ্টের ভিতরে আমি প্যারাটাকে রিঅ্যারেঞ্জ করব। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন ছোট ছোট ড্রিমের মতো, যে আপনি লেখার আগেই চিন্তা করলেন যে এই প্যারায় আমি এতটুকু রিলেট করব এবং এই ইনফরমেশনটুকু দিব, এই প্যারা আমি এতটুকু রিলেট করব, এক্সপ্লেন করব, এই ইনফরমেশনটুকু দিব। তার মানে আপনার প্রত্যেকটা প্যারায় কোনো একটা ইনফরমেশন আপনাকে দিতে হবে, এবং সেটা দিতে হবে বেসড অন কোনো একটা স্টেপের, কারণ আপনার তো অনেকগুলো স্টেপ লিখতে হবে, তাই না? ইয়েস স্যার। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। ফ্যান্টাস্টিক। এবার আমরা এটার একটু অ্যানসারটা দেখি, হ্যাঁ, আমরা দেখি যে এটা আইসিবি এর
এই সাজেস্টেড অ্যান্সার কি লিখেছে আমরা একটু দেখি। তাহলে আমরা প্রথমে দেখছি বেনিফিট অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইম্পর্টেন্স মনে আছে? জি স্যার। Attention is focused on long-term future of the business rather than getting bogged down in short-term problems. হ্যাঁ, মানে লম্বা সময়ে স্ট্র্যাটেজি তো অবশ্যই লম্বা জিনিস নিয়ে ডিল করে। Activities of various section of the business are coordinated. Each manager will know what firms is aiming to achieve, will have criteria for evaluating various course of action, making best use of scarce and limited resources, specifying milestones for achievement of goals and monitoring progress by stage. আপনি কোনো ইনফরমেশন পেয়েছেন এখান থেকে, কেস থেকে এসেছে? জি না স্যার। না স্যার। These are all generic statement, তাই না? জি জি স্যার। All are generic statement. Okay, then we come to our second point, that is strategic planning process. হ্যাঁ, এক নাম্বার জি। অ্যান্সারটা নিয়ে একটু কোয়েশ্চেন জি, স্যার, ওই যে একটু উপরের দিকে যাবেন, স্লাইডটা একটু উপরে। গেলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যান্সারটা হচ্ছে যে স্যার একদম সরাসরি শুরু করে দিছে। হ্যাঁ, আমরাও কি পরীক্ষার হলে এভাবেই এখানে যেরকম দিছে এভাবেই শুরু করে দিব, তা না স্যার? মানে কোনো বেনিফিট অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং মানে পয়েন্ট করে লিখে দেওয়াটাই ভালো, সময় নষ্ট করে কোনো লাভ নাই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে একটু লেখছে, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান হ্যাজ বিন ফলোইং বেনিফিটস। আপনি হয়তো বড় জোর একটা দুটা সেন্টেন্স লিখতে পারেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি, তারপরে আপনি the following are the benefits or importance of strategic planning, that's it. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্যার, হ্যাঁ স্যার বলেন স্যার, বলেন স্যার। এই ধরনের অ্যান্সার গুলো পয়েন্টে লিখলে আপনার সময় কম লাগবে, আপনি বুঝাতে পারবেন বেশি। আর যদি এই 4 নাম্বার 3 নাম্বার কোশ্চেনের জন্য যদি আপনি লিটারেচার ফর্ম লিখতে যান, তাহলে আপনার সময় খাবে, মেসেজও খুব প্রবলেমেটিক হবে আর কি। কারণ ইম্পর্টেন্স তো আসলে একটা না, অনেকগুলো ইম্পর্টেন্স আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ, তাই না? তো এগুলি পয়েন্ট আকারে বলাই ভালো, আমার অ্যাসেসমেন্ট এরকম বলে আর কি। বলেন, তারপরে বলেন। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে স্যার ওই যে পয়েন্টের যে ব্যাপারটা, হ্যাঁ এখানে তো সরাসরি এবিসিডি দিয়ে লিখে ফেলছে। আমরা আগে ইউনিভার্সিটিতে যেটা করতাম যে প্রথমে পয়েন্টের নাম লিখতাম, নিচে ব্যাখ্যা লিখতাম, পয়েন্টের নাম লিখতাম, এরকম তো দরকার নেই না? না 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 না, দরকার নাই। এর বাইরে আপনার নাম্বার হলো 3, আপনি কি লিখবেন বলেন? আপনি এখানে ওইভাবে পয়েন্ট লিখতে পারবেন না, বুঝছেন? ধরেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ইম্পর্টেন্স তো আসলে 6-7টা মেজর ইম্পর্টেন্স স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর। যে যেমন ধরেন 1 নাম্বার হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং গিভস ইউ এ লং টার্ম ডিরেকশনস। হ্যাঁ, আমি যদি আপনাদের এইখানকার ভাষায় না বলি, 2 নাম্বার বলে হচ্ছে যে ধরেন ইটস আইডেন্টিফাইজ the resource available in the organizations to make the productive business decisions. Number 3 বলে how well the resources are functioning inside the organizations. তারপরে বলে হচ্ছে যে অর্গানাইজেশন এর ভিশন এবং অবজেক্টিভ এর সাথে কতটা অ্যালাইনমেন্ট আছে সেটা রিঅ্যাসেসমেন্টে সাহায্য করে। তারপরে আসে হচ্ছে আপনার অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলি মনিটরিং এর ক্ষেত্রে প্ল্যানিং প্রসেসটা খুব ভালো হেল্প করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ভিশন অ্যাচিভ করার জন্য যদি কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা পড়ে, সেই রেশনালিটিটা আপনার কাছে পরিষ্কার হবে। এই কয়েকটা মেজর হেল্প করে আপনাকে। আর এর বাইরে ডিফারেন্ট ফাংশনের যে কোঅর্ডিনেশন মেকানিজমটা ইমপ্রুভ করে, যেহেতু সবাই একটা কমন অবজেক্টিভ নিয়ে কাজ করে। দ্যাটস হোয়াট দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। হ্যাঁ, এখন আপনি এটারে চাইলে ভেঙে পয়েন্ট করে ব্যাখ্যা দিয়ে দিয়ে 2 পেজ লিখতে পারেন, কিন্তু নাম্বার তো বাবা 3, তাই না? ওকে স্যার। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, মোটা মুদ্রার কথা হচ্ছে এভারেজ পরীক্ষা দাও, বাট তুমি এভারেজ পরীক্ষা দাও, এভারেজ মার্কস উঠলে এমনি পাস করে যাওয়া। এই কারণে আমি সবসময় বলি যে 100% অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট। 100 অ্যান্সার করলে আমি যদি এভারেজ মার্কসও পাই, 50 পাইলেও আমার মোটামুটি আমি ধরে নিতে পারি পাস। কিন্তু 70-80 খুব ভালো করে অ্যান্সার করলে এখন লাভ নাই, কারণ
থিওরিটিক্যাল কোশ্চেনে তোমার জাজমেন্টের ধরন আর যে স্যার খাতা দেখবে তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং তো ডিফারেন্ট, তাই না? সো আমরা যদি 2 নাম্বার রিকোয়ারমেন্টে আসি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস ডেভেলপমেন্ট ইএস লিমিটেডের, আমি যেটা বলেছিলাম যে ইন্টারনাল অ্যানালাইসিস এন্ড এক্সটার্নাল অ্যানালাইসিস, সে এটাকে নাম দিছে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস। এটা তো আসলে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, তাই না? ইয়েস স্যার। সো ইন্টারনাল অ্যানালাইসিসে আমরা বলছি আমরা স্ট্রেংথ উইকনেসে লিখবো, এক্সটার্নালে বলছি আমরা পেস্টেল লিখবো। সেগুলাই এখানে দেখেন আপনাদের লিখেছে যে the direction of farm strategy is considerably influenced by what happens around it. At the first step, AES should, দেখছেন খালি নাম ঢুকাই দিছে, AES should analyze its current environment and attempt to anticipate any likely changes. The analysis should cover economic factors such as growth in demand, level of interest, availability of skilled manpower. এটা হলো ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ফ্যাক্টরের বেসিক এলিমেন্টস এগুলো, তাই না? এগুলো তো কেসে নাই, আছে? Political factors such as exposure to import competition, social factors such as cultural values, safety awareness, legal factor, blah, 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 technological factors such as any changes in manufacturing method, technology employed by customer. Of the above technology factors are likely to be the immediate concern. The farm is currently operating with some primitive equipment. কেমন মনে হচ্ছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ আগের থেকে বইগুলো কাটতেছে। সবই হ্যাঁ, স্ট্র্যাটেজিক। সবই জেনারিক এবং এটা বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে বলা আছে। তারপরে এটা আরো ইন্টারেস্টিং, কম্পিটিটিভ ফোর্সেস, AES must also consider competitive structure of its industry before strategy can be developed. Areas analysis, যে আমি তোমাদের যে পাঁচটা বলছি এই পাঁচটাই লিখছি, দেখছো? জি স্যার। Very few details available of the farm's competition, all of this. So দেখো আমি যা বলছি তা লাইন বাই লাইন মিলে কিনে, এটা কিন্তু আমাদের ICAB এর সাজেস্টেড অ্যান্সার। হ্যাঁ, I didn't write anything here. I just copy paste to show you how you can prepare yourself to face this sort of challenges in the exam hall. And we need to have our own strategy to overcome this sort of problem in the exam hall. দেখো ইন্টারনাল অ্যানালাইসিস আমি বলছিলাম, হ্যাঁ 5 M's, 9 M এর জায়গায় সে 5টা M বলছে, which is fine. 9টার ভিতরে তুমি 5টা 6টা 4টা বলতে পারো, বা 10টা বলা যাবে না, হ্যাঁ, কারণ 10টা M নাই। মেশিন, ম্যান, মানি, মার্কেট, ম্যাটেরিয়াল, এই তিনটা সে অ্যানালাইজ করার কথা বলেছে, তাদের একটা স্ট্রেংথ এবং ইয়ার জন্য। রেশিও অ্যানালাইসিস এর কথা বলেছে, ভ্যালু চেইন অ্যানালাইসিস এর কথা বলেছে ইন্টারনাল অ্যানালাইসিসে। এর থেকে আরো বেটার ইনফরমেশন কিছু কেসে আমি বলেছি, চাইলে ওগুলোকে এখানে নিয়ে আসা যায় ইন্টারনাল অ্যানালাইসিসের জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে সে নিয়ে আসছে অবজেক্টিভ। আমাদের কর্পোরেট অ্যাপ্রাইজালের পরে তো অবজেক্টিভই, তাই না? এইখানে একটু কাজ করা যায়, এই কর্পোরেট অ্যাপ্রাইজালটা অবজেক্টিভের আগে দেয়া যায়, আমাদের মডেলে তাই আছে, তাই না? ইন্টারনাল, এক্সটার্নাল অ্যানালাইসিস, তারপর এটা হলো কর্পোরেট অ্যাপ্রাইজাল, তাই না? এই কর্পোরেট অ্যাপ্রাইজাল মানে হচ্ছে শর্ট, এই শর্টটাই সে এখানে বলছে, এই যে এই জায়গাটুকু সে কেস থেকে এনেছে। এই যে রেপুটেশন অফ কোয়ালিটি আমি বলছিলাম ডিসকাশনের সময়, তাই না? লয়াল জি স্যার। কাস্টমার বেস, স্কিলড ওয়ার্কফোর্স, হাই লেভেল ফাইন্যান্স রিসোর্সেস, উইকনেসেস, ফ্ল্যাট প্রফিট, stagnant sales, relatively outdated plant, and reliance on 6 customer, half 1 customer, rest 5. Opportunity, JB আছে, threat নাকি খুঁজে পাই নাই, চাইলে লিখতে পারো threat। তারপরে গ্যাপ অ্যানালাইসিস। হ্যাঁ, স্যার আমরা কি ইনফরমেশন নেই বিধায় আমরাও কি থ্রেড দিয়েছি এরকম? না থ্রেট কিছু লিখে দাও, এখানে থ্রেট আছে, লেখা যাবে, স্যার রিস্ক থ্রেট আছে। না? না, থ্রেট হচ্ছে এক্সটার্নাল কোন ইভেন্ট আছে কিনা যেটা বিজনেসকে ইম্প্যাক্ট করবে, যেমন স্যার সে ওয়ান সে সাপ্লায়ার অনেক পুরাতন মেশিন কিনছে, তাই না? জি স্যার। তো সেকেন্ড টেকনোলজি হ্যান্ড। অবসুলেন্সে যদি টেকনোলজি সেগমেন্টে বড় ধরনের কোনো ইনোভেশন আসে, তাহলে তার জন্য এটা বড় একটা রিস্ক তৈরি করবে।
এটা তো ট্রেড তার জন্য, তাই না? তো এটা লিখাই যায়। সাপ্লায়ার একজন সাপ্লায়ার আছে, সেক্ষেত্রে দুইটা একটা থ্রেড, ওই সাপ্লায়ার যদি কোনো কারণে সাপ্লায়ারটা তার জন্য এখানে থ্রেট না, সাপ্লায়ারটা তার জন্য একটা উইকনেস, এখানে মাইক্রো ফ্যাক্টর। সে চাইলে তো সাপ্লায়ার বাড়াতে পারে, তাই না? সেল টু ওয়ান কাস্টমার, হাফ অফ সেল হ্যাঁ, টু ওই ওয়ান যে কাস্টমার। স্ট্রেংথে নিয়ে যাওয়া ওয়ান কাস্টমার, এটা উইকনেসে আনতে পারো, যে 50% সে একটা কাস্টমারের কাছে বিক্রি করে। সো এইভাবে তোমরা এখানে তোমাদের অনেকে অনেকভাবে চিন্তা করবা, অনেক পয়েন্ট আসবে, বাট তোমার মতো করে রিজনেবলি কয়েকটা পয়েন্ট দিলে আর কি আমরা তারপরে এটা তোমাদের মতো করে তোমরা লিখবা, আমি দিয়ে দিব তোমাদেরকে আজকে। এটাই তোমাদের ফার্স্ট রাইট আপ হবে। তারপর বুঝতে পারবা যে আন্ডারস্ট্যান্ডিং এর সাথে ইয়েটা কোন জায়গায়, গ্যাপটা আসলে কোন জায়গায় আছে। স্যার So gap analysis involves the identification gap between the projected and performance and objectives. A very generic statement, তাই না? কারণ ওইখানে গ্যাপ অ্যানালাইসিস রিলেটেড কোনো ইনফরমেশন দেয়া নাই, সো জেনারিক লিখছে যে প্রজেক্টেড পারফরম্যান্স এর সাথে অ্যাকচুয়াল পারফরম্যান্স এর কোথায় কোথায় ডিফারেন্স আছে, তাই না? ইয়েস স্যার। Yes. আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। মৌসুমী, Yes, sir. প্লিজ রিড দিস প্যারা, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। Strategy development. Strategy development is an area for creative thinking. It attempts to design strategies that will bridge the gaps identified under position analysis. AIES should analyze the existing market and products and explore the new market, products and diversification potentials. Internal efficiency and market penetration involve attempts to reduce cost or further penetrate existing market by taking share from the competition. Cost reduction by introduction of modern and state-of-the-art machinery is one of obvious possibility for AES. Another approach could be differentiation of the firm from its competitors on a quality basis. বলো কি বুঝলা? এখানে খালি এইএস এর নামটা নিচে, আর সবই জেনারিক। Strategy development is an area for creative thinking. It attempts to design strategies that will bridge the gap identified under the position analysis. AES should analyze the existing market and products and explore the new market, product and diversification potentials. তাই না? ওই যে আমরা বলছি না যে সিঙ্গেল কাস্টমার ডিপেন্ডেন্সি, সিঙ্গেল সাপ্লায়ার ডিপেন্ডেন্সি, তাই না? Yes, sir. এবং তাদের সেই জায়গাটা এখানে একটু রিলেট করেছে। ইন্টারনাল ইনএফিসিয়েন্সি এন্ড মার্কেট penetration involves attempts to reduce cost, further penetrate existing market by taking share from the competition. Cost reduction by introduction of modern and state-of-art machinery is one of the obvious possibility for ABS. ওই যে পুরাতন মেশিনারিজ কিনছে না, Yes, sir. এইটা নিয়ে তারা একটু জ্ঞান দিছে আর কি। তো এবার দেখো, এই যে তোমার ধরো 2 নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু শেষ, আমরা 3-এ চলে আসছি। তো আমি এই জন্যই বলছিলাম যে আপনারা এই ধরনের সিচুয়েশন ফেস করার জন্য প্রিপারেশন রাখতে হবে, এবং আমি আপনাদেরকে একটু ফার্মলি বলি, ম্যাক্সিমাম কেসই এরকম। সো আমাদেরকে খুব ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে আর কি। স্যার বিএসএ তো মনে হয় আমাদের অনেকগুলো মডেল আমাদেরকে তাহলে মাথায় রাখতে হবে, তাই না স্যার? আমি আপনাদের বলছি না, আমি তো 1 থেকে 9 পড়াবো, তাই না? জি স্যার। যত সব মডেল সব এখানেই আছে। আমার ক্লাস যদি প্রতিদিন করেন মনোযোগ দিয়ে, আর কিছু ঢুকুক আর না ঢুকুক, মডেল মাথায় ঢুকবে, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট মডেলেরই আমি কেস করাবো একটা করে। সো বাকিটা বাসায় প্র্যাকটিস করলে আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। Yes, sir. সো 3 নাম্বার রিকোয়ারমেন্টের যে অ্যান্সার, আমরা অলরেডি অনেক কিছু আলাপ করেছি এখানে। মৌসুমী একটু পড়েন, পড়ে দেখেন আমরা যা আলাপ করেছিলাম ঠিক তাই আছে এখানে। নেন একটু পড়েন।
Joint venture. AES need to consider the joint venture proposal from Ariston Limited seriously because AES Limited need to increase its customer base as it has a very low customer base and its business is concentrated mainly to one customer. AES Limited need to focus on high margin business as its profit are not proportionately to its turnover. But AES will have to critically review the following issues as follow. Terms and condition of the joint venture proposal by Ariston to ensure AES Limited will be making desired profit from the assignment. Quality of work of Ariston Limited. Customer feedback of the projects completed by Ariston may be useful. Next, reason of achieving such high margin by Ariston Limited. Status of environment, tax, and other compliance issues to ensure Ariston has no negative ethical issues. স্যার আমরা যা আলোচনা করেছি এতক্ষণে তার পুরোটাই এখানে জাস্ট তুলে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়গুলো ওইরকমই কনসিডারেশন অনেকটা। সো এইটা চাইলে কেউ প্যারা করেও লিখতে পারেন, কেউ চাইলে স্টেটমেন্ট ফর্মেও লিখতে পারেন। হ্যাঁ, এখানে মেজর ইস্যু ওইটাই আমরা যেটুকু আলাপ করেছিলাম। সো কেস অনেকটা এইরকমই। তো আমি তো আসলে অনেক বছর ধরে ক্লাস নেই। সো স্টুডেন্ট আমি দেখছি অনেক স্টুডেন্টই আমাকে রিচ করে, বলে যে স্যার ওয়ান গতি পাস করে গেছি, আপনার বুদ্ধি শুনছিলাম কিছুটা, পরীক্ষার হলে ভালো কাজ দিছে। এটা ওর স্ট্র্যাটেজির জন্যই ও পাস করেছে। আমার দায়িত্ব অ্যাডভার্সিটি গুলো আপনাদেরকে একটু অ্যাওয়্যার করা, আপনাদেরকে একটু মোটিভেটেড রাখা যেন আপনারা একটু পড়ার টেবিলে থাকেন। এবং আমরা সবাই ছোটবেলায় পড়েছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা নলেজ লেভেলে এমসিকিউ বেসড কোশ্চেনে অনেকে পরীক্ষা দিয়েছি, কিংবা আমরা লিখেছি ছোট ছোট প্যারা করে মুখস্থ করে। বাট এরকম আসলে অ্যালাইনমেন্ট বেসড অ্যান্সার তো আমরা খুব বেশি হ্যাবিচুয়েটেড না, তাই না? ইয়েস স্যার So, রিলেট করাটা প্রবলেম রাইট। সো এটা যে যত বেশি প্র্যাকটিস করবে তার স্ট্যান্ডার্ড স্ট্রাকচারিং থট তত বেশি ইমপ্রুভ করবে। হ্যাঁ, তো আমার সাজেশনস থাকবে যে আমরা যেন বাসায় একটু প্র্যাকটিস করি বেশি। আমি এই কেসটা ইমেল করতেছি আপনাদের সবাইকে উইথ অ্যান্সার। আমি রিকোয়েস্ট করব আমরা যেন কেউ অ্যান্সারটা না দেখি। হ্যাঁ, আমরা যেন এই কেসটা নিজের একবার বাসায় লিখি, লিখবো না? ইয়েস স্যার যাই স্যার। লিখলাম আমরা বাসায় যেন একবার লিখি, তাহলেই হবে। এটা লিখলে একটা দুইটা তিনটা কেস যখন লিখবেন তখন দেখবেন যে আপনার ভিতরে এটা ম্যাজিকের মতো কাজ করবে। হ্যাঁ, আপনি দেখবেন মজা পাবেন। সো এটা লিখবেন। আমি আশা করব যে আপনারা নেক্সট ক্লাস আমাকে বলবেন যে স্যার আমরা এটা লিখেছি। ইয়েস স্যার তো লিখলেই দেখবেন, দুই তিনটা কেস লিখলেই দেখবেন যে আপনি মোটামুটি একটা ভালো কন্ডিশনে চলে আসতে পারবেন। আর আপনাদের সাকসেস মানে হচ্ছে আমার হ্যাপিনেস। কারো ভিতর থেকে যদি ফিয়ার ফ্যাক্টর চলে যায় তাহলেই আমি মনে করি যে এটা আমরা রাইট ট্র্যাকে আছি। তারপরে আমরা অন্য আরেকটা চ্যাপ্টার ধরবো আজকে। দেখি আমরা আচ্ছা, আমি ইমেল করেছি, দেখেন তো আপনারা পেয়েছেন কিনা। নাম দাম কিছু লিখি নাই। তারপর আমি একটু চ্যাট বক্সে দিয়ে দিই যদি। স্যার ব্রেক দেওয়া হবে না? হ্যাঁ, এই যে এখনই দিব আমি, ওয়েট, জাস্ট ওয়েট। আমিও অফিস থেকে এসে সরাসরি Sir, shall we go for break or Yeah. we can continue the class at a straight so that we can আমরা আমরা একটু ব্রেক নেই। হ্যাঁ, আমিও Sure, sir. আসলে আসছি বাসায়, এসেই বসে পড়েছি, নিজেও আসলে এখনো ফ্রেশ হতে পারিনি। সো 3 ওকে চ্যাপ্টার 3 তে আপনার এখানে মোস্টলি আপনার একটা কোশ্চেনে আপনারা দেখেছেন যে স্টেক হোল্ডার ম্যাপিং নিয়ে একটা কোশ্চেন আসছিল, আমরা যেদিন ডিসকাস করেছিলাম, তাই না?
সো ওই কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকেই আসে। মিশন, ভিশন, অবজেক্টিভ, এটা কেসের সাথে কিছু ল্যাগ ইন্টিগ্রেটেড থাকে, ওগুলো থেকে কিছু অ্যান্সার করতে হয়। বাট অর্গানাইজেশনের গোল, মিশন, এটুক আমরা মোটামুটি সবাই বুঝি। তারপর আমি জাস্ট একটু আপনাদের ওভারভিউ দিয়ে যাচ্ছি। এখান থেকে মিশন, ভিশন নিয়ে ইউজুয়ালি কেস আসে না, হয়তো কেসের সাথে দু একটা ল্যাস টেস্ট থাকে, ওগুলো বের করতে বলে, বাট বোঝাটা একটু জরুরি আর কি। মিশন এন্ড ভিশনের ভিতরে পার্থক্য কি আপনারা বুঝেন? স্যার এটা নিয়ে সবসময় ঝামেলা লেগে থাকে। সবসময় ঝামেলা লেগে যাবে। আচ্ছা, স্যার দাঁড়ান মিশন শর্ট একটা স্যার আমাদের মিশন। ভালো হয় কি একটা এক্সাম্পল দিয়ে যদি মিশন, তারপরে ভিশন, গোলস, অবজেক্টিভ যদি পসিবল হয় যদি একটু দেখা দিতেন কাইন্ডলি স্যার। মিশন, ভিশন, গোল নিয়ে ঝামেলা হয়, তাই তো? অবজেক্টিভও আছে স্যার। অবজেক্টিভও আছে না? সবারই এই সমস্যা হয় নাকি? স্যার মোটামুটি মাঝে মধ্যে এটা নিয়ে একটু প্যাচ আপ হয়ে যায়, ভালোভাবে পড়ার পরও দেখা যাচ্ছে যে হয়তো আবার ওইটা নিয়ে প্যাচ। আচ্ছা, একটা স্ক্রিন দেখা যায়? জি স্যার, একটা প্রেজেন্টেশন স্ক্রিন আসছে। এটা বিজনেস এন্ড ফাইন্যান্সের জন্য বানাইছিলাম, and আপনারা এটাতে নিয়ে আসছেন। So, আমি যাচ্ছি আপনাদের ওই জায়গাটাতে। বিজনেস এন্ড ফাইন্যান্সের ক্লাস নেই না। ফান্ডামেন্টাল লেভেলে আপনাদের ঝামেলা থাকলে এই স্লাইডটা আমি শেয়ার করতে পারি, আপনারা হয়তো এখানে অনেক ফান্ডামেন্টাল আইডিয়া আছে। বিজনেস এন্ড ফাইন্যান্সের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার ছিল এটা। মিশন, ভিশন এন্ড গোল, হ্যাঁ? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। মিশন মানে হলো who we are, what we value. More like theoretical কনসেন্ট্রেশন। অর্গানাইজেশনের নোটিশ বোর্ডে দেখবেন টানানো থাকে মিশন স্টেটমেন্ট, মানে হচ্ছে অর্গানাইজেশনের ভ্যালুজ এবং বিলিফস, এই দুইটা। মানে আপনি কে, আপনার ভ্যালু কি, ব্যক্তি হিসাবে তো আপনারও নিশ্চয়ই এরকম কিছু একটা থাকে, তাই না? তো এইটা নরমালি হয় মিশন স্টেটমেন্ট। মিশন মানে আমরা মনে হয় মিশন একটু গোলায় ফেলি, যেমন সেনাবাহিনী মিশনে যায়, তাই না? শর্ট টার্ম কোন একটা Yes, sir. টার্গেট অ্যাচিভ করার জন্য, তাই না? জি স্যার, সেনাবাহিনী একটা মিশন যায়, এটা কিন্তু আমরা support অর্গানাইজেশনের মিশনটা হলো মোর লাইক জেনারিক স্টেটমেন্ট। মানে দেখবেন লেখা থাকে অর্গানাইজেশনাল ভ্যালুজ, অর্গানাইজেশনে কি কি ভ্যালুজ আছে, সিএসআর, এমপ্লয়ি প্রায়োরিটি, টপ কোয়ালিটি প্রোডাক্ট, তাই না? এই ধরনের স্টেটমেন্ট লেখা থাকে না মিশনে, মিশন স্টেটমেন্টে? Yes, sir. তার মানে এগুলা হচ্ছে অর্গানাইজেশনের ভ্যালুজ এন্ড বিলিভস। ইউজুয়ালি আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অর্গানাইজেশন, এথিক্স বলতে পারেন আর কি, যেগুলাতে ইয়ে করে। ভিশন স্টেটমেন্ট ইজ সামথিং হোয়াট উই ওয়ান্ট টু বিকাম। আমরা ওয়ার্ল্ডের টপ লিস্টের কোম্পানি থাকতে চাই, ফরচুন 500 এর কোম্পানি হতে চাই। গ্লোবালি ধরেন আমাদের ওয়ালটনের ভিশন হচ্ছে we want to be one of the 5 largest electrical and electronics manufacturer in the world. So এরকম আর কি ভিশন। ভিশন মানে যেমন ধরেন আমি যদি আপনাদের দিয়ে উদাহরণ দেই, আপনাদের মিশন স্টেটমেন্ট কি বলেন? আমারটাই বলি, তাই না?
স্যার কি বলেন সবাই? আমারটা বলি তাহলে সুবিধা হয় নাকি? জি স্যার, যেহেতু আমরা আপনার মতো হইতেছি, তো আপনারটা বললে আমাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। আমার মিশন হচ্ছে I want to be a very good human being. In true sense, I want to be a reason of other smile. আমি একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই। আমি অন্যের হাসির আমি অন্যের জন্য একটা হাসি নিয়ে আসতে পারবো, আমার সেই ধরনের একটা চেষ্টা আছে সবসময়। এবং আমার আরেকটা মিশন হচ্ছে আমি এন্টারপ্রেনিউর হতে চাই। তো আমাকে যদি আপনি টপ লাইন বলেন, আমার মিশন স্টেটমেন্ট এটা টপ লাইন বলতে পারেন। তো এখন যদি বলতে পারেন যে স্যার তাহলে আপনি চাকরি কেন করছেন, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে। আমি এন্টারপ্রেনিউর হতে চাই, এটা আমার মিশন। আমি অলরেডি এন্টারপ্রেনিউর। হ্যাঁ, আমার ধরেন কোম্পানি আছে, রেজিস্টার্ড কোম্পানি। আমি চাকরির পাশাপাশি ওটা ম্যানেজ করি। সো যখন সময় আসবে আই উইল লিভ মাই জব। আমি অনেক মানুষের মুখে হাসি আনার চেষ্টা করি বিভিন্ন ফর্মে। আমি একজন ভালো হিউম্যান বিং হিসেবে বাঁচতে চাই, এটার একটা বড় রিজন, যেটা আমাকে হয়তো পৃথিবীতে বাঁচিয়ে রাখবে মানুষের মাঝে। সারা জীবন তো আমি বাঁচবো না অবশ্যই। এই তিনটা হচ্ছে ধরেন আমার বেসিক মিশন। আমি যদি আপনাকে ভিশন বলি, আমার ভিশন আসলে এখন I want to be a prominent corporate leader in Bangladesh corporate market. So I'm almost close to that part. আমি খুব প্রাউড না, বাট আমি আপনাদের বলতে পারি, আপনারা চেক করলে হয়তো অনেকের কাছেই চেক করলে জানতে পারবেন হয়তো আমার সম্পর্কে। আমার বাংলাদেশ কর্পোরেট মার্কেটে মোটামুটি একটা ভালো রেপুটেশন আছে, একজন ভালো প্রফেশনাল হিসেবে, একজন সলিড প্রফেশনাল হিসেবে। যার কারণে ধরেন আমি হয়তো গত 10-12 বছরে আমি কখনো কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করি নাই। আমার লাস্ট আমি জবে অ্যাপ্লাই করেছিলাম লাস্ট 2010 সালে। তারপরে আমাকে কোনোদিন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে চাকরি নিতে হয় নাই, বাট আমি 7টা রেনাউন্ড কোম্পানিতে কাজ করেছি বাংলাদেশে। তারপরে আমার ভিশন হয়তো চেঞ্জ হবে যখন আমি চাকরি ছাড়বো। আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি, I always prepare myself for the next endeavor. আমি যদি মনে করি যে আমি এখন এই পজিশনে আছি, নেক্সট 4-5 বছরের ভিতরে আমি এই পজিশনে যেতে চাই, so I invest my time and money to prepare myself. এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এটার জন্য যা দরকার ক্যাপাসিটি, স্কিল, কম্পিটেন্সি লেভেল দ্যাট আই অ্যাকোয়ার, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আমার আলটিমেট গোল তো আমি আপনাদের বললাম, আমি এন্টারপ্রেনিউর হতে চাই। এটা আমার একদমই আলটিমেট অবজেক্টিভ। সো আমি যদি আপনাদেরকে ইন এ নাটশেল বলি, আমার এটার সাথে বিজনেসের অ্যালাইনমেন্ট রেখে, বিজনেসের কনটেক্সটে মিশন স্টেটমেন্ট ইজ সামথিং দ্য অর্গানাইজেশনাল ভ্যালুজ এন্ড বিলিভস, যেটা হচ্ছে মূল মন্ত্র। আমরা টপ কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই, এমপ্লয়ি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিতে চাই, সোশ্যালি রেসপন্সিবল হতে চাই। হ্যাঁ, তারপরে আপনার ধরেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যানুফ্যাকচারিং প্রসেস দিতে চাই। দিস আর দ্য ভেরি বেসিক মিশন স্টেটমেন্ট হুইচ ইউ সি ইন দ্য অর্গানাইজেশন নোটিশ বোর্ড, এটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে। ভিশন ইজ সামথিং, এই ইয়েটা কার মাইক্রোফোনটা স্যার আপনি কন্টিনিউ করেন। একটু মিউট করে দেন না ভাই। স্যার করে দিচ্ছি। Okay, thank you. And your vision statement যেরকম আমি বললাম, that should be quantifiable. Vision সবসময় quantifiable হতে হবে, but mission statement is not necessarily আপনাকে quantifiable হতে হবে।
স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। স্ট্র্যাটেজি আপনি মিশনটাকে কিভাবে অ্যাচিভ করবেন সেটাই আপনি স্ট্র্যাটেজিতে বলবেন। গোল এন্ড অবজেক্টিভ, যে আপনার ডিগ্রি অফ সাকসেসটা কি, আলটিমেটলি অর্গানাইজেশনের অবজেক্টিভ তো থাকেই, টু ম্যাক্সিমাইজ অর্গানাইজেশনাল ওয়েলথ, so that the shareholder value can be increased. So in a nutshell আমি যদি বলি মিশন, ভিশন, স্ট্র্যাটেজি, গোল ইজ অনেকটা এরকম। এক্সাম্পল যদি বলি, being the leading provider by X by 2015-2025 is a vision of the future which ties in with a mission of providing high quality environmentally friendly company to all our customers. মানে আপনি খুব environment friendly product দিয়ে মার্কেটে লিডিং পজিশনে যেতে চাচ্ছেন 2025 সাল। তো 2025 সালে লিডিং পজিশন ইজ ইউর ভিশন এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট is your mission, right? So how these objectives can be achieved could be your strategy and your goal end of the day to maximize the shareholder wealth so that your shareholders value proposition is increased. Clear? Any confusion? No, sir. No? We can move, right? Yes, sir. Sure. Yes, sir. Thank you. So এটা হচ্ছে আপনাদের মিশন। কই গেল মিশন, ভিশন? সো আমার মনে হয় না এখানে আর কিছু দেখানোর আছে। So we go back to the content. Here it goes. So মিশন, ভিশন এগুলা একটু ডেফিনেশন ফর্মে পড়ে নেবেন। I hope conceptually is okay with you. So elements of mission, মিশন স্টেটমেন্টে দেখেন একটা পারপাস থাকে। এটা একটা প্রশ্ন আকারে আসে অনেক সময়। ফিচার অফ সাকসেসফুল মিশন, মিশন স্টেটমেন্টে কি কি থাকে? Purpose থাকে, why does organization exist and who does it exist for? To create wealth for shareholder, to satisfy the need of stakeholder, to reach some higher goal, achievement of society, to alleviate poverty of the needy. Strategy থাকে, policy and standard behavior দেয়া থাকে, and values থাকে। আমি যেটা বললাম আর কি, values and beliefs, এটা অনেক সময় বলে elements of mission statement. So এগুলা doesn't necessary for you. Mission statement আসে যে mission statement are the formal documents that states the organization mission. There is no standard format, কোনো standard format নাই, but 4 element Ashridge model of mission is a good basis for writing the mission statement. একটা মডেল দিছে, এটা একদমই আপনাদের মুখস্থ করতে হবে, not necessarily. সে বলেছে যে benefits claimed for mission statement are they provide basis for control of organization, managerial operational goal, communicate the nature of the organization to stakeholders, help to install a very basic কথাবার্তা এগুলো আমরা বলছি। So these pages are not required for you. Purpose of the organization, you know that you don't need to go through it. এগুলা আসলে তেমন কিছু আসে না, বাস একটু দেখে নিন। হায়ারার্কিটা মিশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, অ্যাকশন এন্ড বাজেট, যেটা আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখলাম। এক্সাম্পলস অফ অবজেক্টিভস, এটা আসে না, এটা আপনি জাস্ট জেনে রাখেন। অবজেক্টিভস, কর্পোরেট অবজেক্টিভ থাকে, একটা ওপেন এন্ডেড থাকে, একটা ক্লোজ থাকে। হ্যাঁ, ওপেন এন্ডেড মানে আপনি টার্গেট আস্তে 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 আপনার বাড়তে থাকবে ড্রিমটা। ক্লোজ এন্ড মানে হচ্ছে যে ধরেন 5%, 10% নির্দিষ্ট, এরকম অনেকটা। স্টেক হোল্ডার, এইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। বলেন তো, হু আর দ্য স্টেক? স্যার বিজনেসে যাদের ইন্টারেস্ট আছে সবাই স্টেক মানে হোল্ডার। কি? হ্যাঁ, বিজনেসে যাদের ইন্টারেস্ট আছে সবাই স্টেক হোল্ডার। ক্লাসে কি সুলেমান আছেন নাকি? জি স্যার, সুলেমান। ও, আপনার স্ট্র্যাটেজি হয় নাই? না স্যার। ও আচ্ছা, সুলেমান হচ্ছে আমার এক্স কলিগ, জেটিআই তে আমার টিমেই ছিল। তো ওর বয়সটা আসলে আমাকে, আমি জানতাম না ওই ক্লাসে আছে। তো আমার আগের কোম্পানি, ও এখনো জেটিআই তে আছে।
এবার বুঝতে পারতেছেন আমার কলিগদের বয়সও কিন্তু আমি মার্ক করতে পারি কোথাও না কোথাও, বুঝছেন? So good to see you, সুলেমান। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার কেমন আছেন? আসি ভালো। সো স্টেক হোল্ডার মানে হচ্ছে হু হ্যাজ স্ট্যাক ইন দ্য বিজনেস, হু হ্যাজ স্ট্যাক ইন দ্য বিজনেস। স্ট্যাক মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? স্বার্থ। এবার বলেন কার কার স্বার্থ থাকে একটা বিজনেসে? মৌসুমী, স্যার কার কার স্বার্থ থাকে বিজনেসে? স্যার এখানে ইন্টারনাল এক্সটার্নাল দুই ভাবে ভাগ করা যেতে পারে। বলেন। আর স্টেক হোল্ডার্স প্রথমত যারা থাকে আমাদের অর্গানাইজেশনে, ইন্টারনাল যদি বলা হয় তাহলে শেয়ার হোল্ডাররা থাকে, এক্সটার্নালি সাপ্লায়ার থাকে, শেয়ার হোল্ডাররা তো থেকে ইন্টারনাল হয় না। কাস্টমার, সবকিছু মিলিয়ে স্যার আমাদের স্টেক হোল্ডার। আচ্ছা, মানে হচ্ছে স্টেক হোল্ডার মানে হচ্ছে মনে রাখবেন হু হ্যাজ স্ট্যাক ইন দ্য বিজনেস। স্ট্যাক ইন দ্য বিজনেস, স্ট্যাক মানে হচ্ছে ইন্টারেস্ট বা স্বার্থ। সো স্টেক হোল্ডার দুই ধরনের হবে, ইন্টারনাল স্টেক হোল্ডার এন্ড এক্সটার্নাল স্টেক হোল্ডার। ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? এমপ্লয়িজ, employees of the organization, management of the organization, they are the internal stakeholders. External stakeholder is your customer, is your supplier, is your shareholder, is your government, is your regulators, any external party, even social organization also your external customer. So stakeholder any can be your customer, huh? Who has a stake in the operation. স্যার So a stakeholder, হ্যাঁ, সোসাইটি কি এক্সটার্নাল স্টেক হোল্ডার কি পড়বে? কাকে? স্যার সোসাইটি। সোসাইটি এক্সটার্নাল, সোসাইটি হচ্ছে এক্সটার্নাল। সো এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, খুবই ইম্পর্টেন্ট সেগমেন্ট যে কোনো অর্গানাইজেশনের জন্য। সো এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের উপর একটা মডেল আছে যেটা ম্যান্ডেলোজ মডেল বলে। এই মডেলটা খুব বেশি আসে না, মাঝে মধ্যে আসে। সো মডেলটা আপনারা জেনে রাখেন, এটার কেস করতে হবে নট নেসেসারিলি, আপনারা একটু মডেলটা যদি বুঝে রাখেন, কখনো যদি আসে পরীক্ষায়, আমি একবারই দেখছি এই মডেলের উপর একটা কেস আসছে, তারপরে আমি আসলে আর দেখি নাই। তো বাকিগুলি খুব বেশি একটা পড়ার আপনাদের দরকার নাই এখানে। হ্যাঁ, আমি মনে করি না আর কি, যে যতটুক মনে করতেছি আপনাদের জন্য নেসেসারি আমি ওটাই দিচ্ছি। এটা হলো স্টেক হোল্ডার ম্যাপিং, মানে আপনি স্টেক হোল্ডারকে গ্রুপিং করবেন। সো এই মডেলটা দিয়েছে ম্যান্ডেলোজ, ম্যান্ডেলোজ মডেল বলে। সো ম্যান্ডেলোজ যে মডেলটা দিয়েছে সেটা হলো যে সেই স্টেক হোল্ডারকে একটা গ্রুপ করতে বলেছে বেসড অন দ্য পাওয়ার এন্ড দ্য লেভেল অফ ইন্টারেস্ট। কি কি বলেন? পাওয়ার এন্ড ইন্টারেস্ট। পাওয়ার এন্ড লেভেল অফ ইন্টারেস্ট। Level of ইন্টারেস্ট না, interest. ইন্টারেস্ট মানে সুদ না, লেভেল অফ ইন্টারেস্ট মানে একটা লোকের আচ্ছা পাওয়ার আছে কিন্তু তার কোনো ইন্টারেস্ট নাই, লেভেল অফ ইন্টারেস্ট নাই। ধরেন আপনার বোর্ডে যাওয়ার, ম্যানেজমেন্টে যাওয়ার, আপনার জন্য ঝামেলা করার বা ইনফরমেশন চাওয়ার, পাওয়ার কোনো নিড নাই, তাহলে স্যার পাওয়ার মানে কি ইকোনমিক ডিসিশনের ক্ষেত্রে কোনো হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন আপনার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, বা তার হচ্ছে আপনার ধরেন রিপ্রেজেন্টেটিভ পার্সেন্টেজ অফ দ্য শেয়ার হোল্ডিংস, হ্যাঁ, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, হ্যাঁ, কিংবা কোনো লেজিটিমেট পাওয়ার নিয়ে আসে অর্গানাইজেশনের ভিতরে, এই ধরনের। পাওয়ারটাকে দুই ধরনের হতে পারে, যে মানে ইকোনমিক আর নন ইকোনমিক। হতে পারে, হতে পারে, হতে পারে, বাট এইখানে পাওয়ার বলতে আসলে বুঝাচ্ছে যে সে আসলে ম্যানেজমেন্টকে বা বোর্ডকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারে, হ্যাঁ, কতটা ইনফ্লুয়েন্স করতে পারে, কিংবা ধরেন কোয়ালিটেটিভ পাওয়ার যেটা বলছেন, ধরেন তার মিডিয়াতে খুব ভালো অ্যাক্সেস আছে, এটা একটা পাওয়ার, আপনি চাইলে সে সব লিক করে দিতে পারে। কি বলছি বুঝতে পেরেছেন? তো এই ম্যান্ডেলস বলেছে যে আপনি পাওয়ার এবং লেভেল অফ ইন্টারেস্ট কনসিডার করে স্টেক হোল্ডারকে গ্রুপিং করবেন। কি করবেন? গ্রুপিং করবেন। এই গ্রুপিংটা হলো
যদি কোনো মানুষের পাওয়ার হাই হয়, লেভেল অফ ইন্টারেস্টও হাই, তাহলে এদেরকে বলা হয় কি প্লেয়ার। এদেরকে বলা হয় কি কি প্লেয়ার প্লেয়ার? ধরেন লেভেল অফ ইন্টারেস্টও হাই এবং তার পাওয়ারও হাই, তাদেরকে বলা হয় কি প্লেয়ার। মানে এদেরকে আপনার স্যাটিসফাই করতে হবে যেই করেই হোক, না হলে ঝামেলা পাকাই দেবে। এদেরকে কি করতে হবে? সবসময় স্যাটিসফ্যাক্টরি লেভেলে তাদেরকে রাখতে হবে। হ্যাঁ, সো তাদের কোনো বিষয় হলে আপনাকে সবসময় অ্যাকসেপ্ট করতে হবে, ইগনোর করার কোনো সুযোগ নাই। আবার ধরেন কোন একটা গ্রুপের পাওয়ার হাই কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট হচ্ছে লো। কোন একটা গ্রুপের কি পাওয়ার হাই কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট লো স্যার। লো, তাদেরকে স্যাটিসফাই রাখলেই হবে। আপনার ইন্টারেস্ট নাই, ধরেন তার পাওয়ার আছে অনেক, বাট এই ব্যবসায় কি হয় না হয় এগুলি নিয়ে তার কোনো আগ্রহ নাই। কি বলছি বুঝছেন? তো এই ধরনের ক্যাটাগরিকে বলছে যে তুমি কিপ স্যাটিসফাইড। তাদের হয়তো খুব বেশি এক্সপেকটেশন থাকে না, তো তাদের যতটুকু এক্সপেকটেশন থাকে ততটুকুতে তুমি ম্যানেজ করে নাও। আরেকটা গ্রুপকে বলছে স্যার পাওয়ার লো কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট হাই। বলেন। স্যার ওই যে বি নাম্বারে মানে ওইখানে লার্জ ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার বলছে, লার্জ ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার বিষয়টা একটু বুঝে বলবেন স্যার? লার্জ ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার মানে হলো আপনার ধরেন একটা পাবলিক লিস্টেড কোম্পানিতে বড় ইনভেস্টর থাকে না, জি স্যার। বন্ড ফর্মে থাকে, শেয়ার হোল্ডিং ফরম্যাটে থাকে, তাই না, লোন ফরমেশনে থাকে, বিভিন্ন কোভেনেন্ট অ্যাপ্লাই করে বসে আছে। আপনার ধরেন কোন একটা লোন নেওয়ার সময় তারে বোর্ডে বসাইতে হবে, তা আপনি তো কট, তার মানে তার পাওয়ার হাই, তাই না? জি স্যার। তো এরকম যদি পাওয়ার হাই হয় এবং আপনার লেভেল অফ ইন্টারেস্টও হাই হয়, তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আপনার, তারা যেভাবে চায় সেভাবে আপনাকে শুনতে হবে। আর এটা হচ্ছে ধরেন পাওয়ার হাই কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট লো, মানে নাই, তার এরকম ইন্টারেস্ট নাই এরকম ধরেন, কিন্তু পাওয়ার আছে, এদেরকে বলছে কিপ স্যাটিসফাইড। এদেরকে বলছে কিপ স্যাটিসফাইড, যে তাদেরকে যেন সবসময় তাদের বিষয়টা আপনি খেয়াল রাখেন। ধরেন তার কোনো ইন্টারেস্ট নাই, এর অর্থ আপনি যদি ভুলে যান সে কিন্তু বার্স্ট করলে আপনার খবর আছে, তাই না? তো এই ধরনের শেয়ার হোল্ডার যে গ্রুপে আছে সেই গ্রুপটাকে বলছে তুমি সবসময় তাদেরকে স্যাটিসফাই রাখো, তারা যেন কখনোই ডিজার্টেড না হয় বা না হয়, ডিমোটিভেটেড না হয়। আরেকটা গ্রুপ আছে যে ধরেন পাওয়ার নাই, পাওয়ার লো কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট অনেক হাই, বুঝছেন? সারাক্ষণ ধরেন কিছু মানুষ আছে না, ধরেন অফিসে, আপনারা তো সিএ ফার্মে এটা খুব ভালো, প্রত্যেকটা ফার্মে কিছু কিছু হটটক থাকে, থাকে না, বাতাসের গতিতে ছড়ায় যায়। কি বলেন? জি স্যার। ইয়েস স্যার জি স্যার সত্য নাকি? জি স্যার, বিশেষ করে ছুটির সময়গুলা। হ্যাঁ, ধরেন একদম ওই স্যার তো দেখলাম মাশাআল্লাহ কি গুতু গুতু করতেছে। তো এইরকম হচ্ছে ধরেন আমাদের আমাদের আসলে কোনো পাওয়ার নাই কিন্তু আমাদের ইন্টারেস্টের লেভেল, জানার আগ্রহ মারাত্মক। এই ধরনের গ্রুপকে বলছে কিপ ইনফর্মড, এরা ইনফরমেশন পাইলেই খুশি, আর কিছু দরকার নেই। এদের কি দরকার? ইনফরমেশন স্যার। ইনফরমেশন দরকার। সো যাদের পাওয়ার লো কিন্তু লেভেল অফ ইন্টারেস্ট অনেক হাই, এদেরকে বলছে তুমি তাদেরকে রিলেভেন্ট ইনফরমেশন দিয়ে শুধু হ্যাপি রাখো। হ্যাঁ, আরেকটা গ্রুপ হচ্ছে পাওয়ারও নাই, ইন্টারেস্টও নাই, দুইটাই লো, এদেরকে বলছে ইগনোর, এদের নিয়ে তোমার চিন্তা করার কোনো রিজন নেই। তাহলে ধরেন মডেলটা বুঝছেন? স্যার 3 নাম্বার
ইয়েটা স্যার যাদের পাওয়ার নাই ইন্টারেস্ট নাই স্যার এরকম তো আমরা মিনিমাল এফোর্ট, এদের নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। জি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার তো এইটা একটা মডেলের কেস মাঝে মধ্যে আসে, আমি 1-2 বার দেখছি, খুব বেশি দেখি নাই। সো এইটা কোথায় ব্যবহার করবেন বলেন? যখন দেখবেন পরীক্ষায় এরকম স্টেক হোল্ডার ম্যাপিং এর উপরে কেস দিয়েছে, আপনার জব হবে কেসের মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডারের ইনফরমেশন দেয়া থাকবে এবং ওই সমস্ত স্টেক হোল্ডারদের পাওয়ার এবং লেভেল অফ ইন্টারেস্ট সম্পর্কে গল্পের মতো করে অনেক ইনফরমেশন দিবে। তো আপনার জব হচ্ছে এই সমস্ত স্টেক হোল্ডার গুলোকে এরকম গ্রুপিং করা। এইরকম মডেলটা আঁকবেন, মডেলটা এঁকে হয়তো এই মডেলের ভিতরেই কোন কোন স্টেক হোল্ডার তার লেভেল অফ ইন্টারেস্ট যদি হাই হয়, পাওয়ার যদি হাই হয়, তাকে আপনাদের সবসময় কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তো ওই গ্রুপের পিপলটাকে এখানে নিয়ে আসবেন। আর কোনো আহ, মানুষের যদি পাওয়ার হাই হয়, লেভেল অফ ইন্টারেস্ট যদি লো হয়, তাহলে তাদেরকে স্যাটিসফাই রাখতে হবে। কারো যদি লেভেল অফ ইন্টারেস্ট অনেক হাই বাট পাওয়ার লো, তাদেরকে ইনফর্ম করলেই হবে এই গ্রুপে কারা আছে। কারো একটা গ্রুপ আছে পাওয়ারও নাই, লেভেল অফ ইন্টারেস্টও নাই, তাদেরকে আপনারা মিনিমাল এফোর্টে ফালাই দিবেন। The purpose is to grouping the stakeholder groups is to design your concentration level, যে কোন গ্রুপ অফ স্টেক হোল্ডারের উপরে আপনি কতটুকু এফোর্ট দিবেন। সবার জন্য একরকম এফোর্ট দিলে তো চলবে না, তাই না? এই যে যেমন ধরেন এটার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই যে বিয়ে বাড়িতে দেখবেন আলাদা টেবিল থাকে, থাকে কি থাকে না? জি স্যার জোরে বলেন সবাই, দেখছেন এটা? হ্যাঁ Yes, স্যার কিছু sir. স্পেশাল জি, sir. তাহলে এইটা কি স্টেক হোল্ডার ম্যাপিং না? একটা টেবিলই থাকে সুন্দর করে সাজানো টাজানো, এখানে কারোর বসতেই দেয় না, খাওয়া তো দূরের কথা। আবার একটা জায়গা অ্যারেঞ্জ করা থাকে যে এখানে ধরেন ছেলে পক্ষের প্রোগ্রাম হইলে এখানে কনে পক্ষই বসবে, কনে পক্ষের প্রোগ্রাম হইলে এখানে ছেলে পক্ষই বসবে বসবে। কেন বসবে? কারণ না হয় দেখবেন কোন একটা উল্টাপাল্টা হইলেই এখানে কোনো একটা ক্যাওস বেজে যাবে, তাই না? তার মানে এই গ্রুপটাকে একটা নজরদারিতে রাখা হয়েছে, তাদেরকে স্পেশালি ট্রিট করা হচ্ছে কারণ দে আর দ্য স্পেশাল গেস্ট ফর টুডেজ ইভেন্ট, তাই না? আবার জি, ধরেন sir. প্রোগ্রামের মধ্যমণি যারা, তাদের জন্য সুন্দর করে স্টেজ বানিয়ে আলাদা করে আরেক জায়গায় বসায় রাখছে দুইজনকে। তাহলে এই সিমিলার কনসেপ্ট আপনি একটা ম্যারেজ প্রোগ্রাম হলের অ্যারেঞ্জমেন্টে যদি দেখেন, সিমিলার লাইক ম্যান্ডেলোস স্টেক হোল্ডার ম্যাপিং, তাই না? কাকে কোন জায়গায় আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন। ধরেন আপনাদের ফ্যামিলির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যারা বা খুব যারা রিচ, তাদেরকে গিয়ে দেখবেন সেপারেটলি টেনে ধরে নিয়ে আসে। তারপরে কোন একজন পলিটিক্যাল গভর্নমেন্ট ব্যুরোক্র্যাটস যদি আসে, গিয়ে দেখবেন তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, তাই না? Yes, sir. তো এইটাই ওয়ান কাইন্ড অফ স্টেক হোল্ডার ম্যাপিং। বাট এই স্টেক হোল্ডার ম্যাপিংটা আমাদেরকে করতে হয় বেসড অন the power that they can exercise and their level of interest to the company information. তো ওই যেই কোম্পানির ব্যাকগ্রাউন্ডই আপনি অ্যাসেস করবেন, ওই ব্যাকগ্রাউন্ডে ধরেন ওই স্টেক হোল্ডারদের পাওয়ার কি কি আছে এবং ওই স্টেক হোল্ডারদের লেভেল অফ ইন্টারেস্ট কি আছে, এই দুইটার বেসিসে ধরেন আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। সো এইটা কেস দেখেন, এটা আমি জাস্ট আপনাদের নলেজে দিয়ে রাখলাম যেন কখনো আকাশ থেকে না পড়েন যে স্যার পড়াইলো এই ধরনের বিষয় তো জানি না। বাট এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই। নট ফর প্রফিট অর্গানাইজেশন একটা কনসেপ্ট আছে এখানে, এটা আপনারা সবাই জানেন। তো এই চ্যাপ্টারে আসলে আর তেমন কিছু নাই। আমি শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলি আপনাদের পড়াবো যেন আপনার ব্রেইনটা ওভারলোডেড না হয়। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? এই যে দেখেন এইখানে দেখছেন, আমরা দেখলাম এই যে মিশন স্টেটমেন্টের ভিতরে কি থাকে, পারপাস থাকে, স্ট্র্যাটেজি থাকে, পলিসি থাকে আর ভ্যালুস থাকে। হ্যাঁ,
সো এর বাইরে বিজনেস অবজেক্টিভ দুই রকম হতে পারে, প্রফিট সিকিং, নট ফর প্রফিট সিকিং অর্গানাইজেশন। তারপরে আমরা দেখলাম দুইটারই স্টেক হোল্ডার আছে। তো এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা কিভাবে হবে এটা আমরা দেখলাম, যে এই যে ম্যান্ডেলোজ স্টেক হোল্ডার ম্যাপিং। সো দিস ইজ দ্য ওভারঅল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ দ্য চ্যাপ্টার 3। এর বাইরে এখানে আর কিছু নাই, ঠিক আছে? আজকে আর পড়বো না, শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে হ্যাঁ, স্যার। আচ্ছা। তাহলে আপনাদের আজকে টাস্ক হচ্ছে, আমি যে কেসটা আপনাদেরকে পাঠিয়েছি এই কেসটা আপনারা লিখবেন। হ্যাঁ, এই কেসটা আপনারা লিখবেন এবং নেক্সট ক্লাসে আমি মেক শিওর করব এটা কোন চ্যাপ্টারটা, ও ম্যাক্রো এনভায়রনমেন্ট। নেক্সট ক্লাস ম্যাক্রো এনভায়রনমেন্টের থিওরি এবং কেস দুইটাই চলবে একসাথে। চ্যাপ্টার 2 পড়াবেন না স্যার? চ্যাপ্টার 2 তে তো কিছু নাই বেটা। চ্যাপ্টার 2 ই তো পারপাস অফ দ্য বিজনেস। চ্যাপ্টার 1 এ হচ্ছে আপনার ওভারভিউ ওগুলো তো আমরা পড়তেছি। সো এই চ্যাপ্টার 4 খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এখান থেকে প্রায়শই কেস আসে, দ্য ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট। সো আমরা ম্যাক্রো ইকোনমিকের মডেল দেখব প্লাস এটার কেসও সলভ করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? আর এই ইয়েতে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় চ্যাপ্টার গুলার, কোনটাতে কোনটা এরকম কোনো রিজন নাই ভাই, এরকম স্পেসিফিক কোনো রিজন নাই। এইটা কোশ্চেনিয়ারের মেজাজ মর্জি। বাট আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, চ্যাপ্টার 9 পর্যন্ত আপনি মিনিমাম 70-80% মার্কস আপনি এখান থেকে পাবেন, দ্যাটস ফর শিওর। 1 থেকে 9? হ্যাঁ, প্রশ্ন চ্যাপ্টার শেষ করলে প্রশ্ন ঘাটলেই বুঝতে পারবেন। 1 থেকে 10 পর্যন্ত ধরেন আপনি মিনিমাম 70-80% মার্কস আপনি এখান থেকে পাবেন। এরপরের চ্যাপ্টার গুলিতে আসলে খুব বেশি কিছু তেমন নাই, আছে বাট ওগুলো এই লেভেলে আসলে অত বড় প্রশ্ন হয় না ওই চ্যাপ্টার গুলো থেকে। ছোট ছোট প্রশ্ন হয় বাট খুব বড় প্রশ্ন হয় না। স্ট্র্যাটেজি পাস করা খুবই সহজ, বুঝছেন? আমার বুদ্ধিগুলি একটু শোনেন, পড়েন, একটু প্র্যাকটিস করেন, লিখেন, একদম ওয়ান গতি পাস করে যাবেন। এটা পাস করা খুবই সহজ। এত এই 5 পেজ 7 পেজ 8 পেজের একটা কোশ্চেন দেয়, আপনি যদি বৈশা বৈশা কোশ্চেন থেকে লাইনে উঠায় দেন তাও তো পাস করা যায়, কি বলেন? কিভাবে সম্ভব? এমনি সম্ভব। কিভাবে সম্ভব মানে, একটা কোশ্চেনের ভিতরে 20 লাইন 25 লাইন থাকে, আপনি যদি কোশ্চেনটার থেকেও আপনি ইয়া উঠান, কনসেপ্টের মাধ্যমে ইনফরমেশন এক্সট্রাক্ট করে যদি আপনি রিরাইট করেন, আমি আরেকদিন বলবো এই ডিপ্লোমেসিটা কিভাবে খাটাবেন। হ্যাঁ, জি। কোশ্চেনের লাইন রে আপনি ইয়ে বানাই দিবেন, অ্যান্সার বানাই দিবেন। স্যার আমরা সিএলএ যেভাবে মানে এমসিকিউ শর্ট শর্ট এমসিকিউ স্যার পড়ে হঠাৎ করে পিএলএস এর এত বড় রাইটিং দেখে মানে অনেকে আর কি একটু ভয় পেয়ে যাচ্ছে ইভেন কি স্যার। শুনেন, ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আপনারা কি কেউ জরিমানা করবে কিছু ফেল করলে? না স্যার। তা আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ফর্ম ফিল আপ করবেন সবগুলি করে, পরীক্ষার হলে মডেল টেস্ট দিবেন, সমস্যা কি আছে? গার্লফ্রেন্ডের তো একদিন ঘুরতে নিয়ে গিয়ে 5-7 হাজার টাকা খরচ করে ফেলেন, পরীক্ষার ফর্ম ফিল আপের কথা বললে বলেন যে টাকা নেই। ট্রু স্যার ট্রু। তো আপনি, আমি স্টুডেন্টদের সবসময় বলি যে দেখেন, আপনার টার্গেট যত ছোট আপনার অ্যাচিভমেন্টও তত ছোট। আপনি আজকে যদি প্ল্যান করেন 3টা পেপার ফর্ম ফিল আপ করবেন, আপনার এক ধরনের পড়াশোনার পেস হবে, স্পিড হবে। কিন্তু আপনি যদি বলেন আমি 7টাই ফর্ম ফিল আপ করবে, দেখবেন আপনার স্পিড কত পার্সেন্ট বাড়ে কে জানে। আপনি পরীক্ষার হলে বইসা পরীক্ষা দিচ্ছেন তো পাশ করে গেছেন, আপনি কিছু জানেনও না। এটা তো অ্যাপ্লিকেশন লেভেল, কোনো সমস্যা তো নাই।
সব বড় বড় পেজের কেস, ওইখান থেকে বৈশা বৈশাই তো লেখা যায়। আপনি গ্রাজুয়েট করা, পোস্ট গ্রাজুয়েট করা, আপনার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, স্যার আপনি কেন চান্স মিস করবেন? আপনি বইয়ের পেজ একবার উল্টায় হলে আপনার পরীক্ষার হলে যাবেন, আমি মডেল টেস্ট দিব, and that attempt will build your confidence, right? তো আমরা সবচেয়ে বেশি খারাপ করি, ফেল করি কেন জানেন? কারণ আমরা পরীক্ষার হলে যাওয়ার আগেই ফেল করে বসে আছি, যে আমি এটা পাস করব না, আমার এটার প্রিপারেশন নাই। যাওয়ার আগে আপনি যখন নিজেই জানেন আপনি ফেল করবেন, আপনারে কি আল্লাহ চাইলেও পাস করাইতে পারবে? না স্যার, স্যার আমার এখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আমি আর কি আন্ডার গ্রাজুয়েট করে আর কি সিএ প্রফেশনে জয়েন করেছি। তো এখন স্যার বুকিশ কিছু টার্ম আছে যেটা স্যার আমার আন্ডারস্ট্যান্ডিং এ মানে একটু বুঝতে সময় লাগতো স্যার। স্যার এই ক্ষেত্রে আমি আমার দুর্বলতাটা কিভাবে কাটাতে পারি? আমি নর্মালি যেটা সাজেস্ট করি এবং আমার প্র্যাকটিস যেটা, আমি কখনোই কোনো একটা চ্যাপ্টারকে ফার্স্ট টাইম একদম ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ যাই না। আমি প্রথমবার প্রতিটা চ্যাপ্টারের ফান্ডামেন্টাল বোঝার চেষ্টা করি, তারপরে আবার আমি সেকেন্ড টাইম রিভিউতে আসি। সো ফান্ডামেন্টালটা বুঝলে সেকেন্ড টাইম আসলে আপনার দেখবেন যে আপনার কাছে অনেক কমফোর্টেবল লাগবে। কিন্তু আমরা একবারে আসলে অনেক কিছু বুঝতে চাই, শিখতে চাই। প্রথমবার বই যখন শেষ করবেন খুব বেশি ডিপে ঢুকার দরকার নেই। আপনি চ্যাপ্টারটা কি নিয়ে, চ্যাপ্টারটাতে কি কি আছে, চ্যাপ্টারটার ডেফিনেশন কয়টা মডেল, এতটুকু জানলেই এনাফ। আবার আপনি যখন সেকেন্ড টাইম আসবেন রিভিউতে, তখন দেখবেন যে আপনি নিজেই আরো অনেক ক্রিটিক্যাল ইস্যু আপনার ব্রেনে স্ট্রাইক করবে। সো টাইম কমানোর জন্য আমি যেটা সাজেস্ট করতে পারি আপনাদেরকে, সে ধরেন কোনো একটা সাবজেক্ট, সে ধরেন ম্যানেজমেন্ট ইনফরমেশন কিংবা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এইটা নিজে নিজে পড়ে যদি শিখতে যাই প্রচুর সময় লাগবে, কিংবা বিজনেস স্ট্র্যাটেজি যেটাই বলি না কেন, নিজে নিজে পড়তে গেলে অনেক সময় লাগবে এটা শেষ করতে গেলে। তো আমি নর্মালি যেটা করতাম সেটা হচ্ছে, সে ধরেন বিজনেস এন্ড ফাইন্যান্স হোক, বিজনেস স্ট্র্যাটেজি হোক, কিংবা ধরেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং হোক, ট্যাক্সেশন হোক, কোনো একটা সেগমেন্টে আমার কোনো বন্ধু কিংবা আমার কোনো কলিগ খুব ভালো বুঝে, তো আমি করতাম কি, আমি নিজে ওই চ্যাপ্টারটা রিভিউ না গিয়ে আমি ওর কাছে চলে যাইতাম, যে আমার এই চ্যাপ্টারটার উপরে আমার 1-1.5 ঘন্টার একটা ওভারভিউ দিয়ে দিত। তা আমি ওর কাছ থেকে একদম জিসটা পুরা নিয়ে আসতাম, নিয়ে এসে আমি যখন ঢুকতাম গ্যাড়াগ্যাড় 2 দিনে আমার বই এক চ্যাপ্টার শেষ হয়ে যাইত। কি বলছি বুঝছেন? তো আপনারা চাইলে আপনাদের ফেলো যারা আছেন, আপনারা এরকম একটা গ্রুপ করে নিতে পারেন, যে ঠিক আছে আমরা স্ট্র্যাটেজি এবং এফএম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই দুইটা পেপার নিব। তোমার দায়িত্ব এই 3টা চ্যাপ্টার আগে শেষ করা, আমার দায়িত্ব এই 3টা শেষ করা। দেন ইউ বোথ রোল ব্যাক সোয়াপ, যে তুমি এই 3 চ্যাপ্টার আমাকে বলো, আমি তোমাকে 3 চ্যাপ্টার বলছি। তো দেখবেন যে আপনি 2 দিন 3 দিনের ভিতরে আপনি হয়তো 6-7টা চ্যাপ্টার কভার করে ফেলতে পারবেন। এরকম 4-5 জন বন্ধু বান্ধব মিলে যদি আপনারা বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ভাগ করে নেন এবং একজন আরেকজনের সাথে শেয়ার করেন, আপনার লার্নিংও অনেক দ্রুত হবে। এবং এই যে আপনি আরেকজনের সাথে শেয়ার করলেন, নানান ধরনের কোশ্চেন, কোয়েরি এগুলো আসবে, এগুলোর কারণে আপনার ম্যাচুরিটিও অনেক ইমপ্রুভ করবে। কি বলেন? জি স্যার। সো এইটা আপনাদের সময়কে খুব দ্রুত কমাতে পারে। আমি এই ধরনের টেকনিক ফলো করতাম আর কি। হ্যাঁ, সো ভালো থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আনটিল দ্যাট, গুড নাইট। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি ওই যে পরীক্ষার সময় কি প্রশ্ন থেকে যে কি পয়েন্টস গুলো লিখে রাখার জন্য একটা এক্সট্রা পেপার নিতেন, নোটশিট নিতেন, হুম। এটা কি মানে পরবর্তীতে এটা কি করতেন, যে যে নোটশিটটা নিতেন? ওইটা খাতার সাথে দিয়ে দিতাম পিছনে, একদম সবার শেষে দাগ দিয়ে কেটে দিতাম। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। একদম লাস্ট পেজ হিসাবে অ্যাটাচ দিয়ে দিতাম, উপরে লিখে দিতাম ওয়ার্কিং পেপার। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার, ইট ওয়াজ আ তো গুড ভালো স্টাডি। থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।